এই যে আজকে ভালো হয়েছে, স্টার্ট স্ট্রিমিং কিন্তু রেকর্ডিং না নাই। এটা কি অটো কাট করছো নাকি? সমস্যা নেই, সেটিং থেকে এইখান থেকে ম্যানুয়ালি সেটিং এ দেওয়া যায়। এটা হচ্ছে একটা অপশন যে কিপ রেকর্ডিং হোয়াইল স্ট্রিমিং, এটা আনটিক করে দিলে বাট টিক মার্ক মিস্টেক হবে পরে দিয়ে ঝামেলা। হ্যাঁ, পরে আবার ইম্পর্টেন্ট টাইম এখানে পাবো না ফাইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফোন পাইছি, যেহেতু গ্রুপে নাই আমি একটু ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার ভাইয়া পুরা কই সবাই? হ্যালো মাই ডিয়ারেস্ট স্টুডেন্টস, কে অবস্থা সবার? ভাইয়া পুরা হ্যালো এভরিওয়ান। ওকে, আমার কথা শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম ভাইয়া, সামরিনা আহমেদ, নিশাত, মিন ইসলাম, অর্ণব দাস সহ সবাই চলে আসছে। কি অবস্থা তোমাদের? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সাবিয়া তাসনিম, তাহমিদুল ইসলাম, তাফসির হোসেন, আরিফুল্লাহ মোহাম্মদ সিফাত, রাফিদ আল হাসান কাব্য, সৈয়দ আফরিন, ফাহমিদা তামিনা ইউপি, সজিব পাঠান। কি অবস্থা ভাইয়া পুরা? তোমরা সবাই কেমন আছো বলো, কি অবস্থা? আসসালামু ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। শাহরিয়ার নাফিজ, রানা বাপ্পি ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। সজীব পাঠান আছে, সৃষ্টি তালুকদার, জসিন্তা জিনিয়া। ওকে, তো আমরা আর 30 সেকেন্ডের মধ্যে শুরু করে দিব। তার আগে একটা কাজ করতে হবে তোমাদেরকে। সে একটা কাজ কি? তোমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে খাতাটা বের করতে হবে এবং আমি যা যা পড়াই সেটা একটু নোট নিতে হবে, ঠিক আছে? খাতাটা বের করতে হবে এবং ক্লাসের নোট নিতে হবে সবাইকে। ক্লাসের নোট নিতে হবে। ভালোই তো লাগে রে। এই আমাদের স্টুডিওতে তো সেলফি ভালোই আসে, আমি তো কখনো ট্রাই করে দেখি নাই, বুঝছো? তোমাদের দাওয়াত থাকলে একদিন তোমরা আইসো আমাদের স্টুডিওতে, কেমন? কখনোই তো এটা টেস্ট করা হয় না রে। ওকে ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জুম লিংক কই? জুমে তো আজকে ক্লাস হবে না, জুমে হবে যেদিন জুমে হবে সেদিন জানানো হবে যে জুমে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঝিনাইদা থেকে ভাইয়া শাহরিয়ার নাফিজ, মাশাআল্লাহ ভাইয়া। ঝিনাইদাতে আমি গিয়েছিলাম বিয়ে খেতে, গত সপ্তাহে আসছি। 2 দিন ছিলাম, 2-3 দিন ছিলাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ফজিয়া কাউসার কলি, নুসরাত জাহান দিবা। ওকে, এরপর দেখো সাউন্ড সাউন্ড তো ঠিকঠাক থাকার কথা ভাইয়া পুরা। ওকে, তো চলো আমরা শুরু করি তাহলে এখন, কেমন? তো খাতা বের করছো তোমরা সবাই? খাতা কি বের করেছো সবাই? এখন তো ভয়েস ঠিক থাকার কথা। হ্যালো, সাউন্ড তো অলরাইট ভাইয়া পুরা আমার। ওকে, হ্যাঁ সাউন্ড ওকে, ইয়েস স্যার। ওকে, দেখো আমরা প্যাসেজে যাব, কিন্তু আমরা প্যাসেজ পড়বো কোন উদ্দেশ্যে? সবাই ক্লাসে মনোযোগী হও, আমরা ক্লাস স্টার্ট করেছি। আমরা সবাই প্যাসেজে যাব, কিন্তু প্যাসেজ থেকে আমাদের আলটিমেট উদ্দেশ্যটা কি? প্যাসেজ থেকে আমাদের আলটিমেট উদ্দেশ্য হচ্ছে এমসিকিউ তে 5-এর মধ্যে 5 পাওয়া, আর শর্ট কোশ্চেনে 10-এর মধ্যে 10 পাওয়া, টোটাল এই 15। এইটাই তো আমাদের প্যাসেজ পড়ার, প্রথম প্যাসেজ পড়ার মেইন উদ্দেশ্য। দ্বিতীয় প্যাসেজ থেকে আমাদের কি আসে বলো? দ্বিতীয় প্যাসেজ থেকে আমাদের কি আসে? দ্বিতীয় প্যাসেজ থেকে আমাদের আসে একটা ফ্লো চার্ট। তোমাদের টোটাল খেয়াল করো, তোমাদের টোটাল 3টা প্যাসেজ আসবে। কয়টা ভাইয়া? 3টা। প্রথম প্যাসেজ 1 নং প্যাসেজ থেকে কি আসবে? ফার্স্ট যে প্যাসেজটা সেটা থেকে কি আসবে? এমসিকিউ আর শর্ট কোশ্চেন। এমসিকিউ আর কি? শর্ট কোশ্চেন। এইখান থেকে মার্কস কত? টোটাল 15 মার্কস। এমসিকিউ তে 5, শর্ট কোশ্চেনে 10। 2 নাম্বার যে প্যাসেজ, 2 নাম্বার প্যাসেজ থেকে তোমাদের কি আসবে? ফ্লো চার্ট। কি আসবে? ফ্লো চার্ট। ফ্লো চার্টে মার্কস কত? 10।
3 নাম্বার প্যাসেজ থেকে তোমাদের কি আসবে বলো? 3 নাম্বার যে প্যাসেজটা সেখান থেকে কি আসবে? সামারি। কি আসবে? সামারি। সামারিতে মার্কস কত? 10। তাহলে প্যাসেজ থেকে তোমাদের টোটাল মার্কস কত দাঁড়ালো আমাকে বলো? টেক্সট বুকের যে প্যাসেজ, তাহলে এই প্যাসেজ থেকে টোটাল তোমাদের মার্কস আসলো কত? এই প্যাসেজ থেকে, টেক্সট বুকের যে প্যাসেজ, 3টা প্যাসেজ থেকে টোটাল মার্কস কত? 35। ঠিক আছে? ও প্যাসেজ, শোন আমি বাংলায় খুবই জঘন্য রে, বুঝছো? আমি বাংলা আমার বাংলা না পড়তে পড়তে, না পড়াইতে পড়াইতে বাংলা আমাদের কোনো জায়গায় বাংলা নাই। এই যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করছি, কোনো জায়গায় বাংলা কিচ্ছু নাই, বুঝছো? সো বাংলা পড়িও না, পড়ায় না, একটা সব ইংরেজিতে, এভরিথিং হ্যাজ বিন চেঞ্জড। তো এইখানে আমাদের টোটাল প্যাসেজে কত মার্কস? 35 মার্কস। কত মার্কস? 35, মানে 35টা মার্কস টোটাল 3টা প্যাসেজ থেকে। এখন এইগুলা পারার জন্য কি আমরা শুধু প্যাসেজ পড়লেই হবে? না, শুধু বাংলাতে কাঁচা আপনি, বাংলাতে আমি কাঁচা। ওকে, সো না আসলে বাংলা ভুলে গেছি রে ভাইয়া, আসলে ভুলে গেছি। 24 ঘন্টা ইংলিশ নিয়েই পড়ে থাকা হয়, ইউনিভার্সিটি ইংলিশ, পরীক্ষা ইংলিশ, প্রশ্ন ইংলিশ, সব ইংলিশ ঢাকা ইউনিভার্সিটিতে। সো কোনো সুযোগই নাই যে। ওকে, এখন দেখো, সো 3টা প্যাসেজ। এখন আমরা কি শুধু প্যাসেজ পড়লে 35 পাবো? না, এই এমসিকিউ এর টেকনিক আছে, শর্ট কোশ্চেনের টেকনিক আছে, আমাকে সেটা জানতে হবে, তাইলে আমি 15তে 15 পাবো। আমাকে ফ্লো চার্টের টেকনিক জানতে হবে, এমন ভাবে তোমাদের ফ্লো চার্টের নিয়ম শেখাবো যে মনে করো তোমাদের তো গুড লাক, কারণ তোমরা এইচএসসি তে 3টা প্যাসেজ, 3টাই সিন প্যাসেজ। সিন প্যাসেজ মানে 3টা প্যাসেজই টেক্সট বুক থেকে দেয়। এসএসসি তে মানে 10-এ একটা প্যাসেজ আনসিন থাকে, 3টার মধ্যে একটা ওদের আনসিন থাকে। তো তোমাদের যদি আমি যখন ফ্লো চার্টে ক্লাস নিব, এমন ভাবে ফ্লো চার্টের টেকনিক শেখাবো যে তোমাদের সিন না, তোমাদের যদি আনসিন মঙ্গল গ্রহ থেকেও প্যাসেজ এনে দেয়, তাও তোমরা পারবা, প্রত্যেকে তোমরা পারবা। বুঝতে পেরেছো? এমন ভাবেই, এমন টেকনিকে তোমাদেরকে জিনিসগুলা শেখানো হবে। সো ফ্লো চার্টে মার্কস 10। এরপরে কি সামারি? সামারিও নিয়ম আছে, সাজেশনস আছে, বোর্ড কোশ্চেন প্র্যাকটিস আছে। সামারিতেও মার্কস কত? সামারিতেও মার্কস 10। সো এই 35। তো আজকে আমরা প্যাসেজে যাব, পড়তে আমরা প্যাসেজের দিকে যাব, কিন্তু তার আগে আমাদের এমসিকিউ এবং শর্ট কোশ্চেনের নিয়ম, ফ্লো চার্টের নিয়ম এবং সামারির নিয়মটা আমাদের শিখতে হবে, যাতে আমরা প্যাসেজকে সর্বোচ্চ পরিমাণ কাজে লাগাইতে পারি। এখন আমি চাইলে আজকে থেকেই প্যাসেজ পড়ানো শুরু করতে পারতাম, কিন্তু প্যাসেজ তো আর পরীক্ষাতে আসে না। পরীক্ষাতে আসে প্যাসেজ থেকে এমসিকিউ আর শর্ট কোশ্চেনের অ্যানসার জানতে চায়। পরীক্ষাতে তার প্যাসেজের বাংলা মিনিং চায় না। পরীক্ষাতে চায় কি তুমি ফ্লো চার্ট পারো কিনা এই প্যাসেজ থেকে। পরীক্ষাতে সামারি তোমাকে লিখতে বলবে, সামারি পারো কিনা তুমি যে প্যাসেজ দিবে সেই প্যাসেজের। তো এই জন্য এইগুলা টেকনিক শিখে তারপর যদি আমরা প্যাসেজটা শুরু করি, তাহলে আমরা বেস্ট আউটপুটটা পাবো। তো চলো আমরা স্টার্ট করি আমাদের ক্লাস। দেখো, প্রথম কথা, সবাই একটু মনোযোগী হও, ক্লাসের নোট নিবা, ক্লাস শেষে ক্লাসের পিডিএফ পেয়ে যাবা। ঠিক আছে? ওকে, ক্লাস শেষে ক্লাসের পিডিএফ সবাই পেয়ে যাবা। তো প্রথম কথা, এমসিকিউ তে ভালো করার জন্য তোমাদের 2টা জিনিস প্রয়োজন। এমসিকিউ আসে 2টা সোর্স থেকে, আমি সব বলতেছি। প্রথমটা আছে ভোকাবুলারি, আর দ্বিতীয়টা আছে কম্প্রিহেন্ডিং স্কিল। কম্প্রিহেন্ডিং স্কিল কি? একটা প্যাসেজ থেকে তোমাদের 5টা এমসিকিউ হবে। 5টা এমসিকিউ এর মধ্যে 3টা থাকবে ওয়ার্ড মিনিং, আর 2টা থাকবে প্যাসেজের মধ্য থেকে। 2টা থাকবে জ্ঞানমূলক। জ্ঞানমূলক কি? ওই প্যাসেজের মধ্যে থেকে কোনো একটা বিষয় ফুটায় তুলবে। আর 3টা প্যাসেজ থাকবে সিনোনিম নিয়ে, ভোকাবুলারি নিয়ে, যে এই শব্দটার মিনিং কি, প্যাসেজে এই শব্দটা কি বোঝাইছে, প্যাসেজে এই ওয়ার্ডটাকে কোন ওয়ার্ড দিয়ে রিপ্লেস করা যায়, এই শব্দটার ক্লোজেস্ট মিনিং কি, কাছাকাছি মিনিং কি, এরকম। তো প্যাসেজের ভোকাবুলারি, যখন আমি প্যাসেজ পড়াবো, সর্বোচ্চ গুরুত্ব থাকবে ভোকাবুলারির উপর। আর কম্প্রিহেন্ডিং স্কিল, কম্প্রিহেন্ডিং স্কিল হচ্ছে একটা তুমি বুঝো কিনা। আমি एग्जांपल দেব সবগুলার, বুঝছো কিনা এবং বুঝে সেইভাবে তোমাকে উত্তর করতে হবে। তো এখন মেইনলি 3টা, মানে 5টার মধ্যে 3টাই আসে কিন্তু ভোকাবুলারি থেকে, ওয়ার্ড মিনিং থেকে। সো এই ভোকাবুলারির উপর প্যাসেজ পড়ার সময় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, সর্বোচ্চ গুরুত্ব থাকবে ভোকাবুলারির উপরে। দেখো, আমি তোমাদেরকে 2টা কোশ্চেন দেখাই। দেখো কিভাবে কোশ্চেনটা হয়। মনে করো একটা প্যাসেজ, দ্য ক্লোজেস্ট মিনিং অথবা দ্য ওয়ার্ড, 2টা জিনিস দেখো। দ্য ওয়ার্ড অ্যাপ্রিশিয়েট ইন দ্য প্যাসেজ, প্যাসেজের মধ্যে যে অ্যাপ্রিশিয়েট শব্দটা আছে, এটা মিন্স কি বোঝায়, রেফার টু কি রেফার করে, রেফার্স, স্ট্যান্ডস ফর, রিলেটেড টু, রিপ্লেস বাই, এর যেটাই থাকুক, দ্য ওয়ার্ড অ্যাপ্রিশিয়েট ইন দ্য প্যাসেজ, এটা মিন্স
refers to, refers, stands for, related to, replaced by, এই সবগুলা একই জিনিস চায়, সেটা হচ্ছে সিনোনিম। এর যেটাই দিক ওরা একটা জিনিসই চায়, সেটা কি? সেটা হচ্ছে সিনোনিম। এর সিনোনিম কোনটা? এর মধ্যে সিনোনিমটা মিন্স মানে সিনোনিম, রেফার, রেফার্স টু, স্ট্যান্ডস ফর, রিলেটেড টু, রিপ্লেস বাই, সবগুলো সিনোনিম। এভাবেও প্রশ্নটা আসতে পারে। আবার এইভাবে দ্য ক্লোজেস্ট মিনিং অথবা দ্য সিনোনিম অথবা দ্য বেস্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাপ্রিশিয়েট ইন দ্য প্যাসেজ ইজ, প্যাসেজের মধ্যে যে অ্যাপ্রিশিয়েট শব্দটা আছে তার ক্লোজেস্ট মিনিং কোনটা, তার সিনোনিম কোনটা, তার বেস্ট সিনোনিম কোনটা। এই স্ট্রাকচারও দিবে না, এই স্ট্রাকচারে দিবে। তিনটা এমসিকিউ তোমরা এই স্ট্রাকচারে পাবে। এটা পুরোপুরি কিসে? সিনোনিমের উপর নির্ভর করে। ক্লিয়ার? তো এবার অ্যানসার করো তোমরা। এখানে অ্যানসার কি দেখি, কে অ্যানসার করতে পারবা? সিনোনিমের উপর নির্ভর করে। সাউন্ড পুরোপুরি ক্লিয়ার, একদম ক্রিস্টাল ক্লিয়ার। আমার ফোনে, আইফোনে আমি নিজে শুনতেছি, আমার টিম শুনতেছে, সাউন্ড ফুললি ক্লিয়ার, 100% ক্লিয়ার সাউন্ড। তোমাদের কাছে কি মনে হয়? এখন বলো এখানে অ্যাপ্রিশিয়েট মানে কি? অ্যাপ্রিশিয়েট মানে কারো প্রশংসা করা। এখন এইটা যদি না জানো, আমি যখন প্যাসেজ পড়াবো প্রত্যেকটা ভোকাবুলারি আমি একদম ডিটেইলস বলে দিব সিনোনিম সহ। অ্যাপ্রিশিয়েট মানে প্রশংসা করা। এখন সিলেক্ট মানে নির্বাচন করা, চুজ মানে বাছাই করা, লাইক মানে পছন্দ করা, আর প্রেইজ মানে প্রশংসা করা। তো অ্যাপ্রিশিয়েট মানে প্রশংসা করা, সো কারেক্ট অ্যান্সার প্রেইজ। কারেক্ট অ্যান্সার কে? প্রেইজ, নাম্বার এ। এইভাবে আসবে তিনটা এমসিকিউ। আর বাকি দুইটা কিভাবে আসে? বাকি দুইটা আসে প্যাসেজের মধ্যে থেকে কোনো একটা তথ্য নিয়ে। তোমাদের টেক্সট বুকে কুয়াকাটা নিয়ে প্যাসেজ আছে, হ্যাঁ, এখন নতুন বই আপডেটও আছে, ওটা একটু চেঞ্জ করে দিছে। আবার পরে ভার্সনে তো চলে আসবে বিএনপি আসলে। তো দা রাখাইনস অরিজিনালি কেম ফ্রম, এখন ওই প্যাসেজের মধ্যে আছে যে রাখাইনরা আসলে কোথা থেকে এসেছে। এখন রাখাইনরা, বাংলাদেশে যে রাখাইন আছে, কুয়াকাটা রাখাইন পল্লী আছে, আমি গিয়েছি সেখানে। তো কুয়াকাটায় যে রাখাইনরা থাকে তারা কই থেকে আসছে? পটুয়াখালী জেলা থেকে আসছে, কুয়াকাটা কোস্ট, কুয়াকাটা উপকূল থেকে আসছে, লতাচাঁদ ইউনিয়ন থেকে আসছে, আরাকান ডিস্ট্রিক্ট থেকে আসছে। তারা কই থেকে আসছে? এই যে বাংলাদেশের রাখাইনরা থাকে। এখন এই প্রশ্নের উত্তরে কোনো ভোকাবুলারি নাই। এই যে তোমাদের 5টা এমসিকিউ এর মধ্যে 3টা থাকবে ভোকাবুলারি আর 2টা থাকবে জ্ঞানমূলক। এই যে সেই জ্ঞানমূলক, অনুধাবনমূলক প্যাসেজ থেকে তুমি বুঝছো কিনা। তো এখন এরা কোত্থেকে আসে? এটা সাধারণ জ্ঞানের মতো প্যাসেজের মধ্যেই দেয়া আছে, ঠিক আছে? তো এখন এইখানে বলো এখানে কই থেকে তারা আসছে। এখন সবাই আমার কথা শুনে ভাবতেছে যে পটুয়াখালী থেকে আসছে না, তারা এখন পটুয়াখালীতে আছে, কিন্তু তারা আসছে থেকে, পটুয়াখালীতে তারা আছে কিন্তু তারা এসেছে কই থেকে? তারা আসছে মিয়ানমারের আরাকান ডিস্ট্রিক্ট থেকে। সো কারেক্ট অ্যান্সার 4। বাংলাদেশে যারা রাখাইন আছেন এনারা এসেছে কোথা থেকে? এনারা আসছে মায়ানমারের আরাকান ডিস্ট্রিক্ট থেকে। কই থেকে? মায়ানমারের আরাকান ডিস্ট্রিক্ট থেকে, আরাকান থেকে। ক্লিয়ার? তো এইটা হচ্ছে, এইগুলা নিয়ে তোমাদের প্যারা নেওয়ার কিছু নাই। এই যে 2টা 5টার মধ্যে এই যে 3টা আছে ভোকাবুলারি ভিত্তিক, 2টা আছে সাধারণ জ্ঞানমূলক বা প্যাসেজের মধ্যেই তথ্য দেওয়া থাকে, ওই তথ্য ভিত্তিক। এই 2টা তোমরা সবাই কারেক্ট করো। এটা কারো ভুল হয় না, কারণ এটা প্যাসেজে দেওয়া আছে ক্লিয়ার। আরাকান ডিস্ট্রিক্ট প্যাসেজ যখন পড়াবো তোমরা অটো জানতে পারবা, তাই না? নেলসন ম্যান্ডেলার প্যাসেজ। এখন আমি যদি জিগাই প্যাসেজের মধ্যে আসছে যে নেলসন ম্যান্ডেলা কোন দেশে বর্ণবৈষম্য রোধের চেষ্টা করছে, বর্ণবৈষম্যের বিরুদ্ধে লড়াই করছে, কোন দেশে? আমেরিকা, কানাডা, সাউথ আফ্রিকা আর হচ্ছে কঙ্গো। বলো কোন দেশে নেলসন ম্যান্ডেলা বর্ণবৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করছে? আমেরিকা, কানাডা, সাউথ আফ্রিকা আর একটা আমি বললাম কঙ্গো। তো কোনটাতে সে যুদ্ধ করছে বলো। এখন এইটা জানার জন্য কি তোমার রকেট সায়েন্স লাগবে? এটা জানার জন্য কি ভোকাবুলারি লাগবে? না। তোমরা যারা যারা নেলসন ম্যান্ডেলার প্যাসেজ পড়ছো সবাই একসাথে বলে দিচ্ছ যে ভাইয়া সাউথ আফ্রিকা, যে সবাই কমেন্টে দিয়েছে সাউথ আফ্রিকা, কারণ এটা প্যাসেজের মধ্যেই দেয়া থাকে। তো জ্ঞানমূলক যেটা, এটা সবচেয়ে সহজ। এখন দেখো তাহলে ভাইয়া জ্ঞানমূলক যে দুটো, ওটা তো আমরা এমনি পারবো। এখন ওই 3টা কিভাবে করব? সিনোনিম ভিত্তিক যে 3টা, অর্থাৎ যেটা এইভাবে আসে যে রেফার্স টু, রেফার্স, স্ট্যান্ডস ফর, রিলেটেড টু, রিপ্লেসড বাই, ক্লোজেস্ট মিনিং, সিনোনিম, বেস্ট সিনোনিম, এই প্রশ্ন যখন দেয় তখন কিভাবে পারবো? এইটার একটা সমাধান আমি তোমাদেরকে দেই। যখন আমি প্যাসেজ পড়াবো, তোমরা যখন প্যাসেজ পড়বা, প্যাসেজ পড়ার সময় অন্য সবকিছুর থেকে ভোকাবুলারিতে সবচেয়ে বেশি ফোকাস করতে হবে। ধরে নিবা যে তুমি ভোকাবুলারি শেখার জন্যই প্যাসেজটা পড়তেছো, প্যাসেজের ঘটনা কিছুই না, ভোকাবুলারি সবকিছু। এইভাবে চিন্তা করতে হবে। তুমি যখন একটা প্যাসেজ পড়বা, তুমি চিন্তা করবা যে এই প্যাসেজটা আমি পড়তেছি শুধুমাত্র ভোকাবুলারিতে বস হওয়ার জন্য। তুমি যদি খুঁটে খুঁটে ভোকাবুলারিগুলো পড়ো তাহলে ওই প্যাসেজের গল্পও মনে থাকবে,
ভোকাবুলারিও মনে থাকবে। আর যদি তুমি শুধু না আমি শুধু প্যাসেজটা একটু বুঝতে চাই, ভোকাবুলারি দরকার নেই, শুধু প্যাসেজ যারা বোঝার চেষ্টা করবা তারা হয়তো প্যাসেজের গল্প কিছুটা মনে রাখতে পারবা, কিন্তু ভোকাবুলারি একটাও মনে রাখতে পারবে না। ভোকাবুলারি মনে না রাখতে পারলে কিন্তু ডিজাস্টার। এই কারণে যখনই প্যাসেজ পড়বা একটা জিনিস ক্লিয়ার মনে রাখবা, সেই জিনিসটা হচ্ছে কি সব সময় ভোকাবুলারি, যে আমি এই ব্যাচ পড়তেছি ভোকাবুলারির জন্য। এই যে গেল এমসিকিউ, অর্থাৎ সর্বোচ্চ ফোকাস 5 মার্কে ভোকাবুলারির উপর। কিসের উপর? ভোকাবুলারির উপর। এখন তোমরা যারা আমার স্টুডেন্ট আছো এই পেইড ব্যাচে, টেনশনের কোনো কারণই নাই, কারণ তোমাদেরকে আমি 10টা প্যাসেজ পুরো সাজেশন দিব এবং এই 10টা A to Z এই এমসিকিউ আর শর্ট কোশ্চেনের জন্য কমপ্লিট করাবো। এর মধ্যে থেকে তুমি হুবহু সব কমন পেয়ে যাবে। কিছু বলবা? কোন ব্যাংকে? ওই যে উপরে। কত টোটাল আজকে? আমারে পাঠাইছো কি আগে না পরে হিসাবের? পরে। এখন আছে এটা না, তাহলে পাঠানোর আগে পাঠাইছি। পাঠানোর আগে টোটাল এইটাই ছিল, এইখান থেকে 1.9 মাইনাস। আজকে কি অনলাইনে না ওয়েবসাইট, অফলাইনে না ওয়েবসাইটে গেছে? 12 দেয়া আছে সরকারি। হিসাব ঠিক আছে? ওকে, তো দেখো প্রথমে মেল ছিল না, পরে মনে হচ্ছে সরকারি দেয়া আছে। আচ্ছা দেখো, প্রথমে তোমাদেরকে আমি যখন এই প্যাসেজ পড়াবো টেক্সট বুকের টপ 10টা প্যাসেজ আমি A to Z কমপ্লিট করাই দিব, ওর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। তোমরা আমার স্টুডেন্ট, তোমাদের এত চিন্তার কিছু নাই, ঠিক আছে? ওকে, এরপরে আসো আমরা একটু সামনের দিকে আগাই। এইবার আমরা যাব আমাদের মেইন পার্ট, শর্ট কোশ্চেনে। কিসে ভাইয়া? এখন যাব আমরা শর্ট কোশ্চেনে। এখন প্রশ্ন করো যে ভাইয়া শর্ট কোশ্চেনের বিষয়টা কি রকম, বা এটা বিষয়টা আমি একদম বেসিক থেকে তোমাদেরকে বুঝাই। এই যে একটা প্যাসেজ দেয়, প্যাসেজ দিয়ে তোমাকে 5টা প্রশ্ন করে, এই 5টা কোশ্চেনের মাধ্যমে বোর্ড মূলত তোমার 3টা স্কিল টেস্ট করে, যে তোমার মধ্যে এই 3টা স্কিল আছে কি না, এই জিনিসটা টেস্ট করে বোর্ড। কোন কোন স্কিলগুলো? প্রথমটা এক্সপ্লেইনিং অ্যাবিলিটি। ভাইয়া কে তোমরা লেটে লাইভ আসো কেন? ক্লাস হচ্ছে 9টায় শুরু হয়, তোমরা 9টায়, তোমরা লেটে আসো কেন? লেটে এসে বলবো যে মাননীয় স্পিকার 3 মিনিটে কিছু হয় না। কেন? তোমরা আগে থেকে ক্লাস আসবে। আমি কি লেট করি ক্লাসে? বা সব প্যাসেজ পড়াবেন না? হ্যাঁ, সব প্যাসেজ পড়াবো। পরে ফ্লো চার্টের জন্য 15টা, সামারির জন্য 10-15টা, এমসিকিউ শর্ট কোশ্চেনের জন্য 10-15টা, 40-45টা পড়াইলে আর প্যাসেজ থাকেই বইতে, সব প্যাসেজ পড়াবো, সব বইয়ে যা আছে সব। ওকে, দেখো তো বোর্ড তোমার মেইনলি 3টা স্কিল টেস্ট করে। 1 নাম্বার তোমার এক্সপ্লেইনিং অ্যাবিলিটি, তুমি কোনো কিছু এক্সপ্লেইন করতে পারো কিনা, তোমার মধ্যে এক্সপ্লেইনিং অ্যাবিলিটি আছে কিনা। তোমাকে যদি একটা প্রশ্ন করে সেটা তুমি ব্যাখ্যামূলক উত্তর দিতে পারো কিনা, এটা টেস্ট করে বোর্ড তোমার। 2 নাম্বার জিনিস যেটা টেস্ট করে ইভালুয়েটিং স্কিল, তুমি সঠিক উত্তরটা মূল্যায়ন করতে পারো কিনা, সঠিক উত্তরটা তুমি বের করতে পারো কিনা। তোমার কাছে জিজ্ঞেস করছে বাংলাদেশের রাজধানীর নাম কি, ঠিক আছে, তুমি দিয়ে দিলা যে ভারতের রাজধানীর নাম নয়াদিল্লি, পাকিস্তানের রাজধানীর নাম ইসলামাবাদ। তোমার কাছে তো এটা চাই নাই। প্যাসেজের মধ্যে অনেক জিনিস থাকবে, একটা প্যাসেজ বড় হয়, তো ওই বড় প্যাসেজের কোনো একটা স্পেসিফিক বিষয় সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবে, যেটা জিজ্ঞাসা করবে ওই উত্তরটুকুই তোমাকে দিতে হবে। তুমি অন্য উত্তর নিয়ে আসছো, বা তোমার কাছে জানতে চাইছে, আমার কাছে জানতে চাইছে আমার নাম, আমি দিয়ে দিছি দাদার নাম, এটা তো হবে না, এটা তো হলো না। তো 2 নাম্বার। 3 নাম্বার যে জিনিসটা টেস্ট করে স্ক্রিপ্টিং স্কিল, যেখানে আমাদের স্টুডেন্টরা সবচেয়ে বেশি গড়বড় খায় বাংলাদেশে, সেটা হচ্ছে স্ক্রিপ্টিং স্কিলে গিয়া উত্তরটা সাজায় গোছায় লিখতে পারা। ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় যে হ্যাঁ সে বুঝতেছে এই লাইন উত্তর, কিন্তু ওইটা সে গুছায় লিখতে না, 101টা ভুল করে ওইটুকের মধ্যে, ঠিক আছে? তো স্ক্রিপ্টিং স্কিলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আমরা আজকে A to Z এই বিষয়গুলো শিখবো। A to Z আমরা এই বিষয়গুলো আজকে শিখবো। অনেক সময় পর ক্লাস খুঁজে পেয়েছি, কেন বোকা, গ্রুপে ঢুকলেই তো তুমি পেয়ে যাবা গ্রুপে ক্লাস হচ্ছে, গ্রুপে ঢুকলেই তো তুমি লাইভ পেয়ে যাবা, তারপরে 1 ঘন্টা আগে পোস্ট দেওয়া হয় যে 9টায় ক্লাস হবে, গেট রেডি, তো 9টায় তোমরা গ্রুপে ঢুকলে সবাই ক্লাস পেয়ে যাবা, তোমাদের কেন কষ্ট হয় খুঁজতে? ওকে, সো স্ক্রিপ্টিং স্কিল, উত্তর সাজায় গোছায় লেখার দক্ষতা, এই জায়গাটাতে তোমাদের অনেক কাজ করতে হবে এবং এই জিনিসগুলো আমি দেখাবো সবকিছু। তো চলো আমরা এখন সামনের দিকে আগাই। এখন ভাইয়া তোমাদেরকে আমি একটা বেসিক জিনিস বোঝাবো, আমরা আস্তে আস্তে সিরিয়াস পড়াশোনার দিকে যাচ্ছি, ঠিক আছে? পৃথিবীতে তোমাকে যত প্রশ্ন করা হয়
এই প্যাসেজের না, শুধু জীবনে যে কোনো প্রশ্ন তোমাকে করা হয় সেই প্রশ্নের উত্তর দুই ভাবে দেওয়া যায়। কয় ভাবে দেওয়া যায়? দুই ভাবে দেওয়া যায়। এক, সরাসরি প্রশ্ন থেকে উত্তর শুরু করে, আর দুই, প্যাসেজ থেকে বা সেন্টেন্স নিয়ে উত্তর শুরু করে। যেমন আমি একটু তোমাদেরকে একটা প্রশ্ন করব আর আমরা একটা সেশন করে আসো প্রশ্ন উত্তরে। তোমাকে আমি জিজ্ঞাসা করলাম যে হোয়াট ইজ দ্য নেম অফ আওয়ার ক্যাপিটাল। আচ্ছা, এখন এই প্রশ্নের উত্তর তুমি কিভাবে করবা? হ্যালো, আমি ক্লাস নিচ্ছি। হোয়াট ইজ দ্য নেম অফ আওয়ার ক্যাপিটাল? আমাদের রাজধানীর নাম কি? হ্যাঁ, এখন এই প্রশ্নের উত্তর তুমি ভাইয়া দুই ভাবে করতে পারবা। তোমাদেরকে আমি এই প্রশ্ন করছি, এখানে যারা 460 জন এই লাইভ ক্লাসটা করতেছ, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি যে হোয়াট ইজ দ্য নেম অফ আওয়ার ক্যাপিটাল। তোমরা এখানে এক গ্রুপ আছো যারা অ্যানসার টাইপ 1 আর অ্যানসার টাইপ 1, হ্যাঁ, দুই টাইপের অ্যানসার হবে এখানে। অ্যানসার টাইপ 1 কোনটা? এক গ্রুপ আছো সরাসরি অ্যানসার করবে, আর এক গ্রুপ আছে অ্যানসার টাইপ 2। তো দুই ভাবে দুইটা গ্রুপ অ্যানসার করবা। যেমন কি কি ভাবে ভাইয়া? হোয়াট ইজ দ্য নেম অফ আওয়ার ক্যাপিটাল, এই যে শুরু হচ্ছে মেহেদী হাসান নারায়ণ, ভাবি কলিং। না, ভাবি কলিং না, ভাবি না। তোদের সামনে ক্লাসে ফোন টোন আসলেই তোরা শুরু করে দিস ভাবি কলিং, গার্লফ্রেন্ড কলিং, ভাইয়া কে কল দিছে। ওকে, সো অ্যানসারটা হলো হোয়াট ইজ দ্য নেম অফ আওয়ার ক্যাপিটাল। এখন দুই টাইপ অ্যানসার। এক, তোমরা অ্যানসার দিয়ে অ্যানসার শুরু করা, আর প্রশ্ন থেকে অ্যানসার শুরু করা। অ্যানসার টাইপ 2 কোনটা? হোয়াট ইজ দ্য নেম অফ আওয়ার ক্যাপিটাল, তুমি ডাইরেক্ট অ্যানসার করে দিছো ঢাকা। কি অ্যানসার করছো? ঢাকা। হোয়াট ইজ দ্য নেম অফ আওয়ার ক্যাপিটাল, আমাদের রাজধানীর নাম কি? ডাইরেক্ট উত্তর ঢাকা। ডাইরেক্ট উত্তর কি? ঢাকা। এইটাকে বলে সরাসরি উত্তর দিয়ে উত্তর শুরু করা। এইটাকে বলে সরাসরি উত্তর দিয়ে উত্তর শুরু করা। আরেকটা টাইপ কি? প্রশ্ন থেকে উত্তর শুরু করা। প্রশ্ন থেকে, যেমন তোমাকে প্রশ্ন করছে কি হোয়াট ইজ দ্য নেম অফ আওয়ার ক্যাপিটাল, তো এইটা হচ্ছে প্রশ্ন থেকে আমরা উত্তর শুরু করব। এখন প্রশ্ন থেকে উত্তর শুরু করতে গেলে সবার আগে কি লাগে? সাবজেক্ট। কি লাগে? সাবজেক্ট। এখন ভাইয়া এর মধ্যে সাবজেক্টকে আমি একটু ডিটেইলসে বোঝাই, হ্যাঁ, যারা বোঝো তারা কাছে থাকো, যারা বোঝো না তারা একটু কনসেন্ট্রেশন দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? যে আমি একটু বেসিক বোঝাই, হ্যাঁ। তো হোয়াট ইজ দ্য নেম অফ আওয়ার ক্যাপিটাল, যখন তোমাকে কোনো প্রশ্ন করাবে তুমি ডাইরেক্ট উত্তর দিয়ে উত্তর শুরু করতে পারবে ঢাকা। হোয়াট ইজ দ্য নেম অফ আওয়ার ক্যাপিটাল? ঢাকা। আরেকটা হচ্ছে কি প্রশ্ন থেকে স্ট্রাকচার নিয়ে উত্তর শুরু করা। প্রশ্ন থেকে স্ট্রাকচার নিয়ে কিভাবে শুরু করতে হয়? প্রথমে তোমাকে নিতে হবে একটা সাবজেক্ট। ভাই আমি তো নরমাল স্টুডেন্ট, আমি তো এত সাবজেক্ট চিনি না, আমি সাবজেক্ট চিনবো কিভাবে? ধরুন আমি তো আছি, সাবজেক্ট চিনবো কিভাবে? আমরা সাবজেক্ট চিনবো WH ওয়ার্ড আর অক্সিলারি ভার্বের পরে যে আছে সে সাবজেক্ট। WH ওয়ার্ড কে হোয়াট, এরপরে অক্সিলারি ভার্ব কে ইজ, তাহলে এরপরে যে আছে সে সাবজেক্ট। তাহলে হোয়াট আর ইজ, যে প্রশ্নই হোক, যে প্রশ্নই হোক, তোমরা সাবজেক্ট বের করবা কিভাবে? একেবারে সিম্পল। সাবজেক্ট বের করবা, প্রথমে WH ওয়ার্ডটা দেখবা, ওকে আছে, তারপরে অক্সিলারি ভার্বটাকে আছে, ইজ আছে, তাহলে এরপরে যে আছে সে সাবজেক্ট। এরপর থেকে মেইন ভার্ব পর্যন্ত। এখন এখানে আর মেইন ভার্ব নাই, তার মানে এই পুরাটাই সাবজেক্ট। তাহলে তুমি এটা বসাবা, দা নেম অফ আওয়ার ক্যাপিটাল। দেখো, দা নেম অফ আওয়ার ক্যাপিটাল। এইবার আমি তোমাদেরকে একটা সিরিয়াস জিনিস শেখাচ্ছি, একটু পরে যে বুঝবা এটার গুরুত্ব। তো আমরা প্রথমে সাবজেক্টটা নিলাম, সাবজেক্টকে WH ওয়ার্ড আর অক্সিলারি পরে যে আছে সে সাবজেক্ট। আজীবনী যে কোনো প্রশ্নের WH ওয়ার্ড আর অক্সিলারি পরে যে থাকবে সে সাবজেক্ট। তাহলে আমরা এখানে দিলাম, ভাই কখন কখন নোট করব একটু বলে দিন। নোট করব, হ্যাঁ, এইগুলো তোমরা পিডিএফ এ পাবা, চাইলে নোট করতে পারো। নোট করাটা বেস্ট, তোমাদেরকে আমি সব পিডিএফ এ দিব, কিন্তু তারপরে তোমরা নোট করো ভাই, প্লিজ নোট করো, এখনো নোট করো। অক্সিলারি ভার্ব আর WH ওয়ার্ড, তো WH ওয়ার্ড আর অক্সিলারির পরে যে থাকবে সে হচ্ছে সাবজেক্ট। তাহলে দা নেম অফ আওয়ার ক্যাপিটাল। এইবার প্রশ্নে যে অক্সিলারিটা দেবে সেই অক্সিলারিটা তোমরা হুবহু বসাই দিবা। এইখানে অক্সিলারি ভার্ব কাকে দিয়েছে? ইজ কে। অক্সিলারি ভার্ব কাকে দিয়েছে? ইজ। এই প্রশ্নে যে অক্সিলারি ভার্ব দিবে সেই অক্সিলারি ভার্ব তুমি হুবহু বসাই দিবা। তাহলে দা নেম অফ আওয়ার ক্যাপিটাল
এবার অক্সিলারি ভার্ব ইজ ছিল, ওই ইজটাকে আমি হুবহু এনে বসাইছি, এই যে ইজটা দিছে সেই ইজটাকে হুবহু বসাইছি। তাহলে এরপরে আমি বসাবো দা নেম অফ আওয়ার ক্যাপিটাল ইজ, এবার নাম কি সেটা আমি দিয়ে দিলাম ঢাকা। নাম কি? ঢাকা। দা নেম অফ আওয়ার ক্যাপিটাল ইজ ঢাকা। আমাদের রাজধানীর নাম হচ্ছে ঢাকা। এখন এই যে বেসিক জিনিসটা দেখাইলাম, এইটার মাধ্যমে দুইটা জিনিস তথ্য আমি তোমাদেরকে বলতে চাই। এক, তোমাদেরকে 5টা প্রশ্ন করা হবে। 5টা প্রশ্নের উত্তর তোমরা চাইলে সরাসরি এরকম মেসেজের মধ্যে উত্তর দেয়া থাকবে ঢাকা, তোমরা চাইলে সরাসরি উত্তর দিয়ে উত্তর করে আসতে পারো। আবার তোমরা চাইলে প্রশ্ন থেকে প্যাটার্ন নিয়ে উত্তর শুরু করতে পারো, তুমি যেটা চাও। তুমি চাইলে সরাসরি প্রশ্ন থেকে উত্তর নিয়ে উত্তর শুরু করতে পারো, যেটা আছে টাইপ 1। আর একটা আছে টাইপ 2, ডাইরেক্ট উত্তর। হোয়াট ইজ ইউর নেম? পাবেল। হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? পাবেল। হোয়াট ইজ ইউর নেম? মাই নেম ইজ পাবেল, বা মাই নেম ইজ পাবেল চৌধুরী। আর তোমরা জিজ্ঞেস করছো হোয়াট ইজ ইউর নেম? পাবেল চৌধুরী। হোয়াট ইজ ইউর নেম? মাই নেম ইজ পাবেল চৌধুরী। তো কোনটা বেটার লাগে? প্রশ্ন থেকে যে আমি স্টার্ট করছি হোয়াট ইজ ইউর নেম, মাই নেম ইজ পাবেল চৌধুরী, এটা বেটার লাগে, কনসিস্টেন্ট লাগে। আর আমি যদি বলি ডাইরেক্ট পাবেল চৌধুরী, তখন কিন্তু উত্তর ভুল না। এখন আসো আমরা ডিটেইলসে যাই। ভাইয়া পুরা দেখো তো, আমাদেরকে যে 5টা প্রশ্ন অ্যানসার করা হবে, এটাতে আমরা 10 পাবো। কিভাবে 10 পাবো সেইটাই আমরা এখন ফোকাস করব। দেখো তো, সরাসরি কোশ্চেন থেকে উত্তর শুরু করব নাকি আমরা প্যাসেজ থেকে ডাইরেক্ট উত্তর শুরু করব, কোনটা? আমরা প্রশ্ন থেকে নিয়ে করার চেষ্টা করব। তাহলে এখন চলো আমরা এটার আরো ডিটেইলসে সামনের দিকে আগাই। দেখো তো, তোমাকে যখন তোমরা যারা এখানে নরমাল থেকে নরমাল স্টুডেন্ট আছো, উইক আছো, প্রত্যেকে একটু খেয়াল করো ভাইয়া, তোমাদেরকে সমস্যা হয় মূলত তোমরা এই উত্তরটা সাজায় গুছায় লিখতে পারো না। তো আমি এই জিনিসটাতে তোমরা উত্তর বুঝো যে এই লাইনে উত্তর, কিন্তু এটা সাজায় গুছায় তোমরা লিখতে পারো না। এই কারণে আমি ওই জায়গাটাতে সর্বোচ্চ ফোকাস দিচ্ছি আর কি, এবং যাতে তোমাদের প্রবলেমটা সলভ করা যায় এবং তোমরা 10 আউট অফ 10 এখানে পাও। দেখো ডব্লিউএইচ ওয়ার্ড, তোমরা যে প্রশ্নই তোমাকে করা হোক, সাপোজ এই যে একটা প্রশ্ন, why is কুয়াকাটা attracting so many tourists? কেন কুয়াকাটা এত বেশি টুরিস্টদেরকে অ্যাট্রাক্ট করতেছে, আকর্ষণ করতেছে? তো এইটা হচ্ছে কোয়েশ্চেন। এখন এইটা তুমি একটা সাধারণ স্টুডেন্ট বা অনেক আছো দুর্বল বলেই তো পড়তে আসছো তোমরা, তাই না? তো তখন কি হবে? Why is কুয়াকাটা attracting so many tourists? এখন এইটার তুমি অ্যানসার শুরু করবে। এখন তুমি কই থেকে শুরু করবা? তুমি সন্দিহান, একটু ভয় পাচ্ছ। তো অলওয়েজ তুমি খেয়াল করবা ডব্লিউএইচ ওয়ার্ডটা কই আর অক্সিলারি ভার্বটা কই, ঠিক আছে? ডব্লিউএইচ ওয়ার্ড আর অক্সিলারি ভার্ব। তাহলে why is কুয়াকাটা attracting so many tourists? তাহলে এইখানে ডব্লিউএইচটা কে? ডব্লিউএইচ কোশ্চেনটা কে? why। ডব্লিউএইচ ওয়ার্ড হয়, ডব্লিউএইচ কোশ্চেন কারা? হু, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াট, হাউ, হুম। হু, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াট, হাউ, হুম, এগুলো ডব্লিউএইচ কোশ্চেন। তো এই হয় আছে, তারপরে অক্সিলারি ভার্ব কে? অক্সিলারি ভার্ব ইজ, এদের পরে যে আছে সে সাবজেক্ট, এদের পরে যে আছে সে সাবজেক্ট। তাহলে এখন এরপরে কুয়াকাটা অ্যাট্রাক্টিং সো মেনি টুরিস্ট, তাহলে কি ভাইয়া পুরাটাই কি সাবজেক্ট? পুরাটাই কি সাবজেক্ট? না, পুরাটা সাবজেক্ট না। এই ডব্লিউএইচ ওয়ার্ড আর অক্সিলারি ভার্বের পর থেকে মেইন ভার্ব পর্যন্ত, এরপর থেকে মেইন ভার্বের পূর্ব পর্যন্ত। এখন মেইন ভার্ব কে ভাইয়া? এই যে মেইন ভার্ব হচ্ছে অ্যাট্রাক্টিং, যার সাথে am is are এর পরে ভার্বের সাথে ing v1 v2 v3 থাকে, এই যে অ্যাট্রাক্টিং হচ্ছে মেইন ভার্ব। তাহলে এই ডব্লিউএইচ ওয়ার্ড আর অক্সিলারির পর থেকে মেইন ভার্বের পূর্ব পর্যন্ত যে আছে সে হচ্ছে কি? সে হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কে? এই ইজ এর পর থেকে অ্যাট্রাক্টিং, এর মাঝখানে সাবজেক্ট কে? তাহলে কুয়াকাটা। তাহলে কুয়াকাটা তোমরা নিবা, কুয়াকাটা তোমরা নিবা। এইবার কুয়াকাটা তুমি নিয়েছো, ভালো কথা। এরপরে ওই প্রশ্নের মধ্যে ইজ, was, are, were, have, has, had, can, could, shall, should, will, would, may, might, যে অক্সিলারি থাকুক, যে মডাল থাকুক, যা থাকুক, হুবহু তুমি সেটা বসাই দিবা। তাহলে কুয়াকাটা সাবজেক্ট আমরা পাইলাম। সাবজেক্ট পাওয়ার পরে এইবার যে অক্সিলারি থাকুক, am is are থাকুক, was are থাকুক, have has থাকুক, can could থাকুক, যা থাকুক সেটা তুমি হুবহু বসাই দিলা। তাহলে এইখানে আমরা হুবহু বসাইলাম যে কুয়াকাটা ইজ, কুয়াকাটা ইজ বসাইছো। হ্যাঁ, এইবার বাকিটুকু যা আছে তুমি সেভাবে বসাই দিবা। তুমি প্রথমে বসাইছো সাবজেক্ট নিছো কুয়াকাটা,
তারপরে তুমি ইজটাকে বসাই দাও, কুয়াকাটা ইজ। এবার বাকিটুকু যা আছে ওইভাবে বসাই দাও, যে কুয়াকাটা ইজ অ্যাট্রাক্টিং সো মেনি টুরিস্ট বিকজ অফ ইটস ন্যাচারাল বিউটি। মানুষ কেন যায়? কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্যের কারণে যায়। তো কুয়াকাটা নিলাম সাবজেক্ট, ইজ অ্যাট্রাক্টিং সো মেনি টুরিস্ট বিকজ অফ ইটস ন্যাচারাল বিউটি। এইটার প্রাকৃতিক সৌন্দর্যের কারণে। কুয়াকাটা মানুষ কেন যায়? এটার প্রাকৃতিক সৌন্দর্যের কারণে, সিম্পল। এরপরে আমরা পরেরটাতে দেখি, হোয়াট আর দ্য রিজনস অফ ম্যাসিভ ডায়াসপোরাস ইন আফ্রিকা। আফ্রিকার মানুষ কেন এত দেশান্তরী হয়? আফ্রিকার মানুষ কেন নিজ দেশ থেকে অন্য দেশে গিয়ে সেটেল হতে চায়? তো হোয়াট আর দ্য রিজনস অফ ম্যাসিভ ডায়াসপোরাস ইন আফ্রিকা। এখন এইখানে সাবজেক্টটাকে, হোয়াট আছে ডব্লিউএস ওয়ার্ড, আর আছে অক্সিলারি ভার্ব, এরপরে দ্য রিজনস অফ ম্যাসিভ ডায়াসপোরাস ইন আফ্রিকা, এরপরে আর কোনো ভার্ব নাই এখানে, এরপরে আর কোনো ভার্ব নাই। তাহলে এই পুরাটা, প্রথমে এই পুরাটাই সাবজেক্ট আমাদেরকে বসাইতে হবে। তাহলে দ্য রিজনস অফ ম্যাসিভ ডায়াসপোরাস ইন আফ্রিকা, দ্য রিজনস অফ ম্যাসিভ ডায়াসপোরাস ইন আফ্রিকা, কোনো মেইন ভার্ব নাই, ইন আফ্রিকা। এবার অক্সিলারি ভার্ব কি দিছে আমাকে? আর। আমাকে সেই আরটা আমরা এখানে হুবহু বসাই দিব। আর যে কারণগুলা হচ্ছে আফ্রিকাতে এত ডায়াসপোরা, এত মানুষ দেশ ত্যাগ করে, এর রিজনস গুলা, দ্য রিজনস অফ ম্যাসিভ ডায়াসপোরাস ইন আফ্রিকা আর কি? ন্যাচারাল রেভেজেস, প্রাকৃতিক দুর্যোগ, সিভিল ওয়ার, গৃহযুদ্ধ, টেরোরিস্ট অ্যাটাকস, ঠিক আছে, উইকেন্ড ইকোনমি, দুর্বল অর্থনীতি, এই কারণগুলোর কারণে তারা মূলত আফ্রিকা থেকে দেশ ত্যাগ করে অন্য দেশে গিয়ে সেটেলড হয়। তো এখন এইখানে আমাদের দেখতে হবে যে ডব্লিউএস ওয়ার্ড আর অক্সিলারি যে আছে সে সাবজেক্ট। এখন এরপর যদি মেইন ভার্ব থাকে তাহলে মেইন ভার্বের আগ পর্যন্ত সাবজেক্ট, আর যদি মেইন ভার্ব না থাকে তাহলে পুরোটাই সাবজেক্ট। এই জিনিসটা কিন্তু খেয়াল করতে হবে। এখন এখানে কোনো মেইন ভার্ব নাই, এখানে দ্য রিজনস, রিজনস নাউন, ম্যাসিভ অ্যাডজেক্টিভ, ডায়াসপোরাস নাউন, আফ্রিকা নাউন, তো এখানে তো কোনো ভার্ব নাই, সেহেতু পুরোটাই সাবজেক্ট। দ্য রিজনস অফ ম্যাসিভ ডায়াসপোরাস ইন আফ্রিকা আর হচ্ছে, আর কারণগুলো কি কি? দিস 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 দিস, এগুলো হচ্ছে কারণ। আমরা আরো ডিটেইলসে যাব, ঠিক আছে, এইগুলো আমরা আরো ডিটেইলসে যাব, কঠিন কিচ্ছু না, ঠিক আছে, জাস্ট একটু ফোকাস করো, আমরা আরো ডিটেইলসে যাব, সবাই খেয়াল করো। ওকে, এইবার দেখো তাহলে সাবজেক্ট কিভাবে বের করতে হয় এটা কি তোমরা বুঝছো? ডব্লিউএস ওয়ার্ড আর অক্সিলারি ভার্বের পরে যে থাকে সে সাবজেক্ট। যদি মেইন ভার্ব থাকে তাহলে মেইন ভার্বের পূর্ব পর্যন্ত সাবজেক্ট, মেইন ভার্ব না থাকলে পুরাটাই সাবজেক্ট। এবার আসো আমরা একটু সামনের দিকে আগাই ভাইয়া, পুরা সবাই খেয়াল করে, অনেক কিছু বোঝার আছে। তোমরা এইটা আজকের ক্লাস জিনিসগুলো বুঝলে তোমরা এর পরবর্তীতে আর কোনোদিন তোমাদের শর্ট কোশ্চেন ভুল হবে না। প্রশ্নে যদি অক্সিলারি ভার্ব নাই বা am is are was were have as at do does did কোনো কিছুই প্রশ্নে নেই, সরি am is are was were have as at can could shall should will would may might must moral, এর কোনোটাই প্রশ্নের মধ্যে নাই। প্রশ্নে দিয়ে রাখছে একটা ডু, তাহলে এখন আমি কি করব ভাই? প্রশ্নে কি দিয়ে রাখছে? ডু দিয়ে রাখছে। দেখো, why do people leave their own countries, কেন মানুষ নিজের দেশ ত্যাগ করে? ম্যাসিভ মানে কি? ব্যাপক বা প্রচুর, ম্যাসিভ মানে ব্যাপক বা প্রচুর। তো why do people leave their own countries, কেন মানুষ নিজের দেশ ত্যাগ করে? তো why do people, এখন প্রশ্নে ডু আছে, তো এখানে কি লেখা আছে বলো? প্রশ্নে যদি ডু থাকে তাহলে মূল ভার্ব যা আছে তাই থাকবে। প্রশ্নে ডু থাকলে আর কোনো চেঞ্জ হবে না। প্রশ্নে যদি ডু দিয়ে করা হয়, am is are was were না, ডু দিয়ে, তাহলে আর কোনো চেঞ্জ হবে না। যেমন why do people leave their own countries, তাহলে এখানে সাবজেক্ট কে, ডব্লিউএস ওয়ার্ড কে, why, অক্সিলারি ভার্ব কে, এখন ডু ডাজ ডিড হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব, am is are যেখানে না বসে was were can could shall should না থাকে সেখানে ডু ডাজ ডিড আসে, তো এখানে ডু আসে, তো why আর ডু এর পরে যে আছে সে সাবজেক্ট। তাহলে পিপল, এখন পিপল থেকে কোন পর্যন্ত সাবজেক্ট? এই পিপল ইজ সাবজেক্ট। এই লিভ মানে ত্যাগ করা, এটা হচ্ছে মেইন ভার্ব, এটা হচ্ছে কি? এটা মেইন ভার্ব। তাহলে আমরা পিপলটাকে সাবজেক্ট পাচ্ছি, এই ডব্লিউএস ওয়ার্ড, অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে যে আছে সে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কে? পিপল। তাহলে পিপলটাকে আমরা বসাইলাম, পিপলটাকে আমরা বসাইলাম। সো পিপল নিয়েছি আমরা। এখন পিপল নেয়ার পরে কি করতে হবে? এই ডু থাকলে মেইন ভার্বে আর কোনো চেঞ্জ হয় না, যা আছে তাই। তাহলে পিপল লিভ देयर ওন কান্ট্রিজ, মানুষ নিজের দেশ ত্যাগ করে। হয় দিয়ে প্রশ্ন করলে বিকজ দিয়ে आंसर করতে হয়, কি দিয়ে? বিকজ দিয়ে। তো why do people leave their own countries, কেন মানুষ নিজের দেশ ত্যাগ করে? তো এই ডু থাকার কারণে মেইন ভার্বের কোনো চেঞ্জ হবে না। কিন্তু এইখানে যদি ডাজ থাকতো, হয় ডাজ পিপল,
ঠিক আছে, হোয়াই ডাজ পিপল, যদি এখানে ডাজ থাকতো তখন কিন্তু অ্যান্সার ভিন্ন হতো, যদি এখানে ডিড থাকতো তখনও কিন্তু অ্যান্সার ভিন্ন হতো, সেগুলো আমি দেখাবো ডিটেইলসে ওয়ান বাই ওয়ান। তো দেখো, তো হোয়াই ডু পিপল লিভ দেয়ার ওন কান্ট্রিজ, তো পিপল নিলাম আমরা সাবজেক্ট, লিভ মেইন ভার্ব, কিন্তু ডু আছে বলে ভার্বের কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই, লিভ বাকিটুকু বসাও, দেয়ার ওন কান্ট্রিজ বিকজ অফ, তো মানুষ কেন নিজের দেশ ত্যাগ করে, বিকজ অফ ওয়ার, যুদ্ধের কারণে, ন্যাচারাল ডিজাস্টার্স প্রাকৃতিক দুর্যোগের কারণে, তারপর সিভিল ওয়ার গৃহযুদ্ধের কারণে ইটিসি। আচ্ছা, হোয়াট পারপাস ডু ড্রিম সার্ভ, ড্রিম কোন উদ্দেশ্য পূরণ করে, তোমাদের প্যাসেজের প্রশ্ন, হোয়াট পারপাস ডু ড্রিম সার্ভস। এখন হোয়াট আছে, পারপাস আছে, এবার ডু আছে, ড্রিম সার্ভস। এখন আমাদের সাবজেক্ট কে, ডব্লিউএইচ ওয়ার্ড এবং অক্সিলারি ভার্বের পরে যে আছে সে, তাহলে হোয়াট পারপাস, হোয়াট আছে, অক্সিলারি ভার্ব ডু আছে, তাহলে এরপরে যে আছে সে সাবজেক্ট, সাবজেক্ট কে ড্রিমস, সার্ভ কে মেইন ভার্ব, সার্ভ কে মেইন ভার্ব, তাহলে ড্রিম সার্ভস। দেখো, সো ড্রিমস সার্ভ, এখন এখানে ডু দিয়ে প্রশ্ন করছে, ড্রিম সার্ভ, এবার এখানে উত্তরটা আছে ড্রিম সার্ভ নো রিয়াল পারপাস, স্বপ্নে সত্যিকারের কোনো উদ্দেশ্য নাই, স্বপ্ন হচ্ছে অনেক ক্ষেত্রে ধোকা, তো উত্তরটা হচ্ছে ড্রিম সার্ভ নো রিয়াল পারপাস। সাপোজ, তো হোয়াট পারপাস ডু ড্রিম সার্ভ, তো ড্রিমস হচ্ছে সাবজেক্ট, ড্রিমস কি, ড্রিমস সাবজেক্ট। দেখো, তারপরে কি, যেহেতু ডু আছে তাই এই সার্ভের সাথে কোনো এসবিএস হবে না, ড্রিম সার্ভ আছে যা আছে তাই, তারপরে অ্যানসারটা নো রিয়াল পারপাস। এইবার ভাইয়া, যদি ডাস থাকতো, যখন তোমাকে ডাস দিয়ে প্রশ্ন করবে তখন তোমাকে মেইন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে, যেমন হোয়াট ডাজ ফক মিউজিক রিফ্লেক্ট, লোকগান কি প্রতিফলিত করে, তোমাদের ফক মিউজিকের চ্যাপ্টারের প্যাসেজ, এটা নতুন বই অনুযায়ী ইউনিট 2 তে ফক মিউজিক আছে, লোকগান। এই যে মধু হই হই বিষ হাওয়াইলা, কোন কারণে ভালোবাসার দাম না দিলা, এই গান শুনছো তোমরা। দেখো, মেইন ভার্ব চেনার উপায়, মেইন ভার্ব তো চেনার উপায় আস্তে আস্তে পড়তে পড়তে শিখবা, আমি দেখাচ্ছি। তো হোয়াট ডাজ ফক মিউজিক রিফ্লেক্ট, দেখো এখন এইখানে আমাদের সাবজেক্ট করতে হবে, সবার আগে সাবজেক্টকে ডব্লিউএস ওয়ার্ড আর অক্সিলারির পরে যে আছে সেই সাবজেক্ট। এখন তুমি ভাবতেছো ভাই তাহলে তো শুধু ফোক সাবজেক্ট না, শুধু ফোক মিউজিক সাবজেক্ট, তোমাকে এইটা ক্লিয়ার করবে মেইন ভার্ব, মেইন ভার্বকে রিফ্লেক্ট, রিফ্লেক্ট মানে কি, প্রতিফলিত করা, রিফ্লেক্ট মানে কি, রিফ্লেক্ট মানে প্রতিফলিত করা। ভাইয়া আসসালামু আলাইকুম, হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন?
সরি বাচ্চারা, সরি 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 ওকে। সো হোয়াট ডাজ ফক মিউজিক রিফ্লেক্ট, প্রশ্ন যদি ডাজ থাকে তাহলে আমাদেরকে মেইন ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হবে। যেমন হোয়াট ডাজ ফক মিউজিক রিফ্লেক্ট, এখন রিফ্লেক্ট হচ্ছে মেইন ভার্ব, তাহলে এই ডাজ আর হোয়াট, হোয়াট ডব্লিউ ইজ ওয়ার্ড, ডাজ হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, তাহলে এরপর থেকে মেইন ভার্ব পর্যন্ত যা আছে তাই হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে সাবজেক্টকে ফক মিউজিক, ফক মিউজিক। এইবার ভাইয়া যেহেতু আমাদেরকে ডাজ দ্বারা প্রশ্ন করছে, কি দ্বারা প্রশ্ন করছে, ডাজ দিয়ে, সেহেতু আমাদেরকে মেইন ভার্বের সাথে একটা এস বা ইএস যোগ করতে হবে। ফক মিউজিক রিফ্লেক্টস, ফক মিউজিক রিফ্লেক্টস মানে আমাদের দেশের লোকগানগুলা কোন জিনিসটাকে প্রতিফলিত করে, আমাদের দেশের লোকগানগুলা কোন জিনিসটাকে প্রতিফলিত করে। তো হোয়াট ডাজ ফক মিউজিক রিফ্লেক্ট, তো ফক মিউজিক রিফ্লেক্টস আবার আমাদের নদীমাতৃক জীবন, রিভারাইন লাইফ, দেখো রিভারাইন লাইফ, তারপরে মানুষের স্যাডনেস, সাফারিংস, সেপারেশন অফ লাভ, মানে এই যে প্রেমে দুঃখে বিচ্ছিন্ন ছ্যাঁকা খেয়ে যে গান গায়, এগুলো সবই লোকগানের মধ্যে পড়ে। অনেক গান আছে, সেপারেশন অফ লাভ, ঠিক আছে, সেপারেশন অফ লাভ বা ফ্রম লাভ, ভালোবাসা থেকে বিচ্ছিন্নতা, এই জিনিসগুলো ফুটে ওঠে আমাদের দেশের লোকগানে। তারপরে অতীত স্মৃতিও ফুটে উঠেছে, আগে কি সুন্দর দিন কাটাইতাম, এই ধরনের, তো এইগুলো ফুটে ওঠে। এখন এই অ্যান্সারে আমরা পরে যাব, কিন্তু আগে জিনিসগুলো বুঝো। সাবজেক্ট নিলাম, ডাজ আছে, তাই মেইন ভার্বের সাথে এস বাই এস। আমি ডিটেইলস পড়াচ্ছি একটু। হোয়াট ডাজ ডায়াসপোরা মিন, এখন এই মিন তো একটা ভার্ব, এটা তো তোমরা জানো। হোয়াট আর ডাজ এর পরে কি আছে, ডায়াসপোরা, তাহলে সাবজেক্ট কে, ডায়াসপোরা, তো তুমি নিলা যে ডায়াসপোরা। এবার ডাজ দিয়ে প্রশ্ন করছে, সো মিনের সাথে একটা এস বাই এস, তো ডায়াসপোরা মিনস, ডায়াসপোরা মিনস, ডায়াসপোরা বলতে কি বোঝায়, ডায়াসপোরা মিনস লিভিং ইউর ওন কান্ট্রি, নিজের দেশ ত্যাগ করা, এন্ড গেট সেটেলড ইনটু অ্যানাদার কান্ট্রি, এবং অন্য কোনো দেশে সেটেল হওয়া, নিজের দেশ ত্যাগ করে অন্য কোনো দেশে স্থানান্তরিত হওয়াকে দেশান্তরী বা ডায়াসপোরা বলা হয়, বুঝতে পারছো? ওকে, এরপরে দেখো, ওকে, তো এরপরে আমরা যাই পরবর্তী ধাপে, সেটা হচ্ছে আমাদের যদি প্রশ্নে, এরপর আমরা আরো ইন্টারেস্টিং পার্ট আসতেছে, কিন্তু বুঝতে পারছো, এরপরে আরো ইন্টারেস্টিং পার্ট আসতেছে। প্রশ্নে যদি তোমাকে ডিড দিয়ে করে, কি দিয়ে প্রশ্ন করে, ডিড, তো ডিড থাকলে মেইন ভার্বের বা মূল ভার্বের তোমাকে ভি2 করতে হবে। যদি তোমাকে ডিড দিয়ে প্রশ্ন করে তাহলে তোমাকে মেইন ভার্বের টু ফর্ম বসাইতে হবে। হোয়াট ডিড দ্য মুঘলস মার্ভেল অ্যাট, মুঘলসরা কি দেখে বিস্মিত হয়েছিল, হোয়াট ডিড দ্য মুঘলস মার্ভেল অ্যাট। এখন ভাই প্রথম কাজ কি তোমার সাবজেক্ট বের করা, তাহলে তুমি সাবজেক্টটা একটু বের করে ফেলো। সাবজেক্টকে দেই কমেন্টে বলো তো, এখানে সাবজেক্ট কে, হোয়াট ডিড দ্য মুঘলস মার্ভেল অ্যাট, এখানে সাবজেক্ট কে, হোয়াট আছে ডব্লিউ ওয়ার্ড, ডিড আছে অক্সিলারি, তাহলে মার্ভেল মানে চমকিত হওয়া, বিস্মিত হওয়া, এটা হচ্ছে মেইন ভার্ব, তাহলে এর আগের টুকু যে আছে সে সাবজেক্ট, তাহলে দ্য মুঘলস, মুঘলেরা। এইবার প্রশ্নে যদি ডিড দিয়ে করা হয়, কি দিয়ে করা হয়, প্রশ্ন যদি ডিড দিয়ে করা হয় তাহলে মূল ভার্বের ভি2, তাহলে মার্ভেল আছে এর ভি2, মার্ভেলড, তাহলে হোয়াট ডিড দ্য মুঘলস মার্ভেলড অ্যাট, তো দ্য মুঘলস মার্ভেলড অ্যাট, বাকিটুকু বসালা অ্যাট দ্য টাইড লেভেল অফ বুড়িগঙ্গা। মুঘল সম্রাট জাহাঙ্গীর উনি বঙ্গে আসছিল, মানে বাংলায় আসছিল এই বুড়িগঙ্গা দিয়ে। তো বুড়িগঙ্গা দিয়ে এসে বুড়িগঙ্গার তীরে যখন উনি দাঁড়ায় উনি দেখতেছে চারপাশ সবকিছু উনি দেখতেছে, তখন বঙ্গের রাজধানী ঠিক করতে হবে। এখন কারে কোন অঞ্চলটাকে বাংলার রাজধানী বানাইলে বাংলার ব্যবসা বাণিজ্য সবকিছু সুবিধা হবে। তো উনি যখন বুড়িগঙ্গার তীরে দাঁড়ায় চারপাশ দেখতেছে, সবকিছু দেখতেছে, তখন বুড়িগঙ্গার স্রোত তখন এত বেশি, এত প্রখর স্রোত বুড়িগঙ্গায়, তখন উনি সিদ্ধান্ত নেয় যে বাংলার রাজধানী আমি বানাবো এই বুড়িগঙ্গার তীরে, তো যাতে বুড়িগঙ্গার স্রোত বিজনেস, ট্রেড এন্ড কমার্সে হেল্প করতে পারে। তখন উনি এই বুড়িগঙ্গার পাশের যে শহরটা, বুড়িগঙ্গার তীরের শহরকে, বুড়িগঙ্গার তীরের শহর হচ্ছে ঢাকা, তখন উনি এই বুড়িগঙ্গার তীরে বাংলার রাজধানী স্থাপন করে। কিন্তু এই রাজধানীর নাম ঢাকা ছিল না, উনার নাম ছিল কি, সম্রাট জাহাঙ্গীর। তো তখন উনি বাংলার রাজধানী ওনার নামে নামকরণ করে কি, জাহাঙ্গীরনগর। এই বুড়িগঙ্গার স্রোত দেখে বিস্মিত হয়ে
তখন উনি বাংলার রাজধানী এই যে ঢাকা এটার নামকরণ করে জাহাঙ্গীরনগর। কত সালের কাহিনী এটা? 1610 সালের কাহিনী। সাধারণ জ্ঞানে আসতে পারে। 1610 সালে বাংলার রাজধানীর নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর। এটা কে করে? মুঘল সম্রাট জাহাঙ্গীর। বুঝতে পারছো না? বুঝলে একজন লিখছে আমি তো সম্রাট। আমাদের ক্লাসে একজন আছে যার নাম এমডি সম্রাট, আমি তো সম্রাট। তো এই হচ্ছে মুঘলদের কাহিনী। তো তারা কি দেখে সম্রাট জাহাঙ্গীর বিস্মিত হয়েছিল? বিস্মিত হয়েছিল দা মুঘলস মার্ভেলড এট, বিস্মিত হয়েছিল এট দা টাইড লেভেল অফ বুড়িগঙ্গা। টাইড মানে স্রোত, স্রোতের লেভেল দেখে, বুড়িগঙ্গার স্রোতের লেভেল দেখে বিস্মিত হয়েছিল কে? মুঘল সম্রাট জাহাঙ্গীর। তো এখন দেখো আমরা একটু কোশ্চেনটাতে ব্যাক করি। সাবজেক্ট নিলাম দা মুঘলস, ডিড আছে তাই মেইন ভার্বের সাথে বি টু, মার্ভেলড এট দা টাইড লেভেল অফ বুড়িগঙ্গা, সিম্পল। এরপরে হোয়াই ডিড হারকিউলিস bury the 9th head of Hydra? হারকিউলিস কেন এই হাইড্রার যে 9টা মাথা এটাকে কবর দিছিল? ঠিক আছে, এই প্যাসেজ তোমাদের আছে হারকিউলিসের। তো হোয়াই ডিড, এখন এখানে সাবজেক্টটাকে হয় আর ডিড এর পরে আছে হারকিউলিস, bury মানে কবর দেয়, এটা তো ভার্ব, তাহলে সাবজেক্ট হারকিউলিস, সাবজেক্ট হারকিউলিস। এবার ডিড আছে, ডিড দিয়ে প্রশ্ন করলে মেইন ভার্বের ভি টু, তাহলে buried, এটা হচ্ছে কিন্তু বাড়ি না, bury, ঠিক আছে, bury। তো বাড়ি এর ভি টু কি? buried। তো হারকিউলিস buried the 9th head of Hydra, the 9th head of Hydra, হাইড্রা 9টা মাথারে কবর দিছিল, buried করছিল হারকিউলিস আরেক রাজার বা একজনের অর্ডারে। বুঝতে পারছো? একজনের সিদ্ধান্তে হারকিউলিসকে বলে যে তুমি এই অসম্ভবটা সম্ভব করে দাও, তখন আর কি সে করছিল। তো ডিড দিয়ে প্রশ্ন করছে তাই মেইন ভার্বের সাথে ভি টু, buried the 9th head of Hydra because dash dash dash। তো এই উত্তর আমরা পরে জানবো। bury meaning কবর দেয়, bury meaning কবর দেয় ভাইয়া। What did he say in the court of Rivonia trial? নেলসন ম্যান্ডেলার প্যাসেজ থেকে নেয়া, হারকিউলিস প্যাসেজ থেকে নেয়া, এটা বুড়িগঙ্গা প্যাসেজ থেকে নেয়া এটা। তো হোয়াট ডিড হি সে ইন দ্য কোর্ট অফ রিভোনিয়া ট্রায়াল? নেলসন ম্যান্ডেলা রিভোনিয়া ট্রায়ালের সময় কি বলছিল? এখন হোয়াট আছে ডব্লিউএস ওয়ার্ড, ডিড আছে অক্সিলারি ভার্ব, হি আছে সাবজেক্ট, এরপরে সে তো মেইন ভার্ব, এটা তো তোমরা জানো। তাহলে সাবজেক্ট কে? হি। সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে হি। তাহলে এই হিটা তুমি আগে বসাও, এই হিটা। এবার ডিড আছে, ডিড থাকলে মেইন ভার্বের ভি টু, তো সেটা কি হলো? সেইড। তো হি সেইড in the court of Rivonia trial, বাকিটুকু বসালাম, court of Rivonia trial that এরপর যে কথাটা বলছে সেটা আমরা বসাই দেব, that এর পরে ওটা প্যাসেজে থাকবে। একটা জিনিস আমি তোমাদেরকে বলতে, what did he say in the court of Rivonia trial? তো হি নিলাম সাবজেক্ট, এই যে হি, এরপরে সে আছে ভি অন, কিন্তু ডিড আছে বলে ভি টু হয়ে যাবে। হি সেইড ইন দ্য কোর্ট অফ রিভোনিয়া ট্রায়াল দ্যাট, সে রিভোনিয়া ট্রায়ালের কোর্টে বলছিল ড্যাশ। এখন ভাইয়া আমি তোমাদের এই স্ট্রাকচার গুলা যদি বুঝে থাকো যে সাবজেক্ট কিভাবে নিবা, মেইন ভার্ব সবা, বাকি অংশ বসাবা, তারপরে অ্যানসার করবা। এখন মজার ব্যাপারটা বলি, এই যে যত প্রশ্ন তোমাদের থাকবে 5টা কোশ্চেন, এর একটারও অ্যানসার কিন্তু তোমাকে বানায় লিখতে হবে না। এই সব উত্তর কিন্তু প্যাসেজেই দেয়া থাকবে। উত্তর কোথায় দেয়া আছে? উত্তর প্যাসেজে দেওয়া আছে, তোমাকে জাস্ট একটু সাজাতে হবে। উত্তর প্যাসেজে দেয়া থাকবে, তোমাকে কিন্তু কোনো কিছু বানাইতে হবে না। অ্যানসার কিন্তু দেওয়া, 5টা প্রশ্ন তোমাকে করা হয়েছে, এই 5টা প্রশ্নের একটারও উত্তর তোমাকে বানাতে হবে না। এই সব উত্তর কি প্যাসেজের মধ্যে দেয়াই আছে, তোমরা শুধু সাজাইতে গুছাইতে ভুল করো, আর কিচ্ছু না। এই যে তোমাদের যত প্রশ্ন করা হোক প্যাসেজ থেকে, এই সমস্ত প্রশ্নের উত্তর কোথায় আছে? প্যাসেজের মধ্যে। তোমার যে প্যাসেজে দিক টেক্সট বুক থেকে, ওই প্যাসেজের উত্তর দেয়া আছে। এই যে লালন শাহ ফক মিউজিক লোকগানের মধ্যে আছে, হ্যাঁ, এই প্যাসেজ তোমাদেরকে পড়াবো। তো দ্য স্টোরি অফ লালন, দ্য স্টোরি অফ শিল্পী, যত এটা হচ্ছে স্টোরি অফ শিল্পী, বয়স সন্ধিকালে একটা প্যাসেজ, লালনের প্যাসেজ আছে, এস এম সুলতানের প্যাসেজ আছে, নেলসন ম্যান্ডেলার প্যাসেজ আছে, বঙ্গবন্ধুরে নিয়ে আছে, অনেক প্যাসেজ আছে। তো যেটাই তোমাদেরকে দিক, সেটা তোমাদেরকে অ্যানসার ওই প্রশ্নের মধ্যেই দেয়া আছে। তোমরা ভয় শুধু শুধু পাও, কিসের ভয়? অ্যানসার দেয়া আছে, এখন অ্যানসারটা লিখবা কিভাবে সেটা আমি দেখাই দিলাম। প্রথমে সাবজেক্টটাকে আইডেন্টিফাই করবা, সাবজেক্টকে ডব্লিউএইচ ওয়ার্ড আর অক্সিলারি ভার্বের পরে যে আছে সে হচ্ছে সাবজেক্ট। এখন অনেক সময় বড় সেন্টেন্স থাকতে পারে, তখন সাবজেক্টকে ডব্লিউএইচ আর অক্সিলারি পর থেকে মেইন ভার্বের পূর্ব পর্যন্ত, কোন পর্যন্ত? মেইন ভার্বের পূর্ব পর্যন্ত যে থাকবে সে সাবজেক্ট। বুঝতে পারছো? এর মাঝখানে যে থাকবে সে হচ্ছে আমাদের সাবজেক্ট। সাবজেক্ট বসাবা,
এরপরে অক্সিলারি যদি থাকে এইগুলা হুবহু বসে যাবে, am is are was are have as at can could shall should এগুলো থাকলে হুবহু বসে যাবে। আর এইগুলা যদি না থাকে তখন কি থাকবে, ডু ডাজ ডিড। ডু থাকলে মেইন ভার্ব যা আছে তাই, ডাজ থাকলে মেইন ভার্বের সাথে একটা এস বাই এস, আর যদি ডাজ না থেকে ডিড থাকে তখন মেইন ভার্বের ভি2। এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? এই পর্যন্ত যদি ক্লিয়ার থাকো এরপরে আমি সামনের দিকে আগাই। দেখো এইবার আমি সামনের দিকে আগাই। দেখো এবার আসি আবার সেই গোড়ায়। সেই গোড়ায়, কোন গোড়ায় ভাইয়া? সমস্ত প্রশ্নের উত্তর দুই ভাবে দেওয়া যায়। কয়ভাবে দেওয়া যায়? দুই ভাবে দেওয়া যায়। কি কি? একটা হচ্ছে যে ডাইরেক্ট উত্তর দিয়ে উত্তর শুরু করা, হোয়াট ইজ ইউর নেম, পাবেল চৌধুরী। আরেকটা হচ্ছে প্রশ্ন থেকে স্ট্রাকচার নিয়ে উত্তর শুরু করা, হোয়াট ইজ ইউর নেম, মাই নেম ইজ পাবেল চৌধুরী, মাই নেম ইজ পাবেল চৌধুরী। আরেকটা হচ্ছে ডাইরেক্ট পাবেল চৌধুরী। তো এখন আমরা ওই জিনিসটা একটু বিস্তারিত দেখবো। দেখো সমস্ত প্রশ্ন দুইটা স্টাইলে দিয়েছি আমি, খেয়াল করো। হোয়াট ডাজ ফক মিউজিক রিফ্লেক্ট, প্রশ্ন করা হয়েছে ডাজ দিয়ে, তাহলে মেইন ভার্বের সাথে একটা এস বাই এস বসবে। এই হোয়াট ডব্লিউএস ওয়ার্ড ডাজ, এরপরে যে আছে সে সাবজেক্ট, সাবজেক্ট কে ফক মিউজিক, সাবজেক্ট ফক মিউজিক। এবার মেইন ভার্বটাকে বসালাম রিফ্লেক্ট, যেহেতু ডাজ আছে ভার্বের সাথে এস বাই এস, রিফ্লেক্টস। ফক মিউজিক রিফ্লেক্টস দ্য কালচার, আমাদের সংস্কৃতিকে রিফ্লেক্ট করে। ফেস্টিভ্যালস আমাদের উৎসবকে রিফ্লেক্ট করে। ভিউজ অফ লাইফ আমাদের জীবন দর্শনকে রিফ্লেক্ট করে। ন্যাচারাল বিউটি প্রাকৃতিক সৌন্দর্যকে রিফ্লেক্ট করে। আমাদের রিভার্স নদী নিয়ে লোকগান আছে, রিভার এন্ড লাইফ ইন বাংলাদেশ, বাংলাদেশের মানুষের নদীমাতৃক জীবন। এই জিনিসগুলোই প্রতিফলিত হয় লোকগানের মধ্যে। কে যাস রে ভাটির গান বাইয়া, আমারে ভাইরে কয়ও নায়র নিত বইলা। ঠিক আছে, এই যে গানগুলা, কে যাস রে ভাটির গান বাইয়া, তো এইগুলো আমাদের দেশের লোকগান। তো এটাতে কি ফুটে ওঠে? নদী, নদীমাতৃক গান, আমাদের সংস্কৃতি। ঈদ নিয়ে গান আছে না, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। পয়লা বৈশাখ নিয়ে গান আছে না, এলো রে এলো পয়লা বৈশাখ, গান আছে। তারপরে আমাদের গায়ে হলুদ নিয়ে গান আছে না, আজকে বরের কন্যার গায়ে হলুদ সামথিং সামথিং, এগুলা এইগুলা ফুটে উঠে আমাদের লোকগানের মধ্যে। এবার তোমাদের এক একটা কোয়েশ্চেনে 2 মার্কস। তো ইট অলসো রিফ্লেক্টস, তোমরা চাইলে সেকেন্ড একটা লাইন দিয়ে দিবা, ইট অলসো রিফ্লেক্টস। এছাড়াও এটাতে প্রতিফলিত হয় সোশ্যাল ইনইকুয়ালিটি, সামাজিক বৈষম্য, পভার্টি দরিদ্রতা, দ্য মান্ডেন লাইফ পার্থিব জীবন, এন্ড দ্য মিস্টিক্যাল। এবং মিস্টিক্যাল মানে হচ্ছে রহস্যময় জগৎ, আধ্যাত্মিক জগৎ। ঠিক আছে, এই জিনিসগুলো ফুটে ওঠে আমাদের লোকগানের মধ্যে। এখন এই যে এইখান থেকে এই পর্যন্ত এগুলা একটাও বানানো না, এগুলা সব প্যাসেজের মধ্যে দেওয়া আছে। এই পুরাটা আমি কই থেকে আনছি? আমি বানাইছি এগুলা না, আমি মাথা থেকে বের করছি না, কিচ্ছু না, গুগল থেকে বের করছি, চ্যাট জিপিটি না, এগুলা সব প্যাসেজের মধ্যে দেওয়া আছে। আমি কি করলাম? আমি জাস্ট একটু সাজায় লিখলাম। মার্কস কত? 2। এরকম 5টায় কত মার্কস? 10 মার্কস। বুঝছো না বুঝো নাই? ও হ্যাঁ, একজন আজকে ময়নার গায়ে হলুদ, হ্যাঁ আজকে ময়নার গায়ে হলুদ, কালকে ময়নার বিয়া। ঠিক আছে, ওকে। সো এই আর কি বিষয়টা। হোয়াট ডাজ ফক মিউজিক রিফ্লেক্ট, লোকগান কোন জিনিসটাকে প্রতিফলিত করে? ঠিক আছে, হোয়াট ডাজ ফক মিউজিক রিফ্লেক্ট। তাহলে এইবার সেম প্রশ্নের ডিফারেন্ট আনসার। হোয়াট ডাজ ফক মিউজিক রিফ্লেক্ট, ডাইরেক্ট উত্তর, দ্য কালচার, ফেস্টিভ্যালস, ভিউস অফ লাইফ, ন্যাচারাল বিউটি এন্ড রিভার্স এন্ড রিভারেল লাইফ ইন বাংলাদেশ। ইট অলসো রিফ্লেক্টস সোশ্যাল ইনইকুয়ালিটি এন্ড পভার্টি, দ্য মান্ডেন লাইফ এন্ড দ্য মিস্টিক্যাল। শেষ। হোয়াট ডাজ ফক মিউজিক রিফ্লেক্ট, দেখো দুইটা প্রশ্নের উত্তরই তুমি পড়ো, এইটার উত্তর পড়ো, এইটার উত্তর পড়ো। হোয়াট ডাজ ফক মিউজিক রিফ্লেক্ট, ফক মিউজিক রিফ্লেক্টস দ্য কালচার, ফেস্টিভ্যালস, ভিউস অফ লাইফ ড্যাশ ড্যাশ ড্যাশ। হোয়াট ডাজ ফক মিউজিক রিফ্লেক্ট, দ্য কালচার, ফেস্টিভ্যালস, ভিউস অফ লাইফ, ন্যাচারাল বিউটি এন্ড রিভার্স এন্ড রিভারেল লাইফ ইন বাংলাদেশ। পার্থক্যটা কি বুঝতে পারছো? পার্থক্যটা কি বুঝতে পেরেছো? এটা হচ্ছে ডাইরেক্ট উত্তর, মানে সরাসরি উত্তর, সরাসরি উত্তর দিয়ে শুরু। আর এটা কি? এটা হচ্ছে প্যাসেজের স্ট্রাকচারকে উত্তর দিয়ে আসে। এখন তোমার যেভাবে ভালো লাগে তুমি সেইভাবে উত্তর দিবা। ক্লিয়ার ব্যাপারটা? এরপরে দেখো, why is diaspora attracting so much attention? Diaspora is attracting so much attention because of globalization, and scholars have been studying the phenomenon with great interest in recent years. So because of globalization, এটা হচ্ছে মেইন কারণ। তো why is diaspora attracting so much attention? why হচ্ছে WH word, is হচ্ছে auxiliary verb, তাহলে এরপরে যে আছে সে সাবজেক্ট, diaspora, attracting main verb, তাহলে প্রথমে সাবজেক্ট নিছি diaspora, এটাকে আমরা আনছি, যে auxiliary verb আছে সেই auxiliary verb বসাইছি is। এবার বাকিটুকু বসালাম, attracting so much attention because of globalization, বিশ্বায়নের কারণে। সেম প্রশ্নের উত্তর দাও, why is diaspora attracting so much attention?
ডায়াসপোরা কেন এত মনোযোগ আকর্ষণ করছে? ডাইরেক্ট উত্তর, গ্লোবালাইজেশন ইজ দ্য মেইন রিজনস অফ অ্যাট্রাক্টিং সো মাচ অ্যাটেনশন। ক্লিয়ার না? ক্লিয়ার না? দেখো, বুঝছো না বুঝো না? পিঙ্ক কালারের ইঙ্ক কেন? 4টা কালারই আছে, যেহেতু এইটা নীল কালারের তাই আমি পিঙ্ক ইউজ করতেছি। আবার হলুদ ইউজ করা যায়, কিন্তু হলুদ কি ক্যামেরায় ভালো বোঝা যায়? হ্যাঁ যায়, যদি বোঝা যায় তাহলে হলুদের দিক, সমস্যা নেই। তো ওদের পিঙ্ক নিয়েও সমস্যা। ওকে, এরপরে দেখো আমরা সামনের দিকে আগাই। এইবার ভাইয়া, প্রশ্ন আমাদের করা হয় কি দিয়ে? বেশিরভাগ সময় কোশ্চেন গুলো করা হয় ডব্লিউএস ওয়ার্ড দ্বারা। কি দিয়ে প্রশ্ন করা হয় আমাদেরকে? ডব্লিউএস ওয়ার্ড দ্বারা প্রশ্ন করা হয়। তো ডব্লিউএস ওয়ার্ড দ্বারা প্রশ্নগুলো শুরু হয়। সো আগে ডব্লিউএস ওয়ার্ডস গুলো আমাদের একটু ভালোভাবে জেনে নেওয়া দরকার, যদিও এগুলো অনেক বেসিক, এগুলো সম্পর্কে তোমাদের আশা করি ধারণা আছে। হু মানে কি? কে। হয় মানে কেন। হাউ মানে কত, কেমন, কিভাবে। কত, কেমন, কিভাবে। তোমরা ভাবো যে হাউ মানে কেমন, হাউ মানে কিভাবে, কিন্তু মনে রাখবা হাউ মানে 3টা, কত, কেমন, কিভাবে, 3টা মিনিং। হাউ মানে কত, কিভাবে, কেমন, অথবা কত, কেমন, কিভাবে, 3টাই বসতে পারে হাউ এর ক্ষেত্রে। হাউ মাচ ডু ইউ ওয়ান্ট, তুমি কত টাকা চাও। হাউ ডিড ইউ ডু ইট, তুমি কিভাবে কাজটা করেছো। হাউ আর ইউ, তুমি কেমন আছো। তো হাউ মানে কত হয়, হাউ মানে কেমন হয়, হাউ মানে কিভাবে হয়। কত, কেমন, কিভাবে। কত, কেমন, কিভাবে। ক্লিয়ার? ওকে, এরপরে দেখো হোয়াট মানে, তো হোয়াট মানে কি, তাই না? হোয়াট মানে কি? ইফ যদি ইজ হয় বাট কিন্তু হোয়াট কি, তাই না? ইফ যদি ইজ হয় বাট কিন্তু হোয়াট কি। ইফ যদি ইজ হয় বাট কিন্তু হোয়াট কি। তো এই প্রশ্নটা করে দেখো, দেখো গুলা গেছে অনেকে। হোয়াট মানে কি? হোয়েন মানে কি? কখন। আর ওয়ার মানে কোথায়। হোয়েন মানে কখন, ওয়ার মানে কি ভাইয়া? কোথায়। এরপরে আসো আমরা সামনের দিকে আগাই। এখন কি দিয়ে উত্তর করলে, প্রশ্ন করলে কি দিয়ে উত্তর করাটা বেটার? যেমন হয় থাকলে আমাদেরকে যদি প্রশ্নে হয় দিয়ে করা হয়, হয় দ্বারা প্রশ্ন করা হইলে আমরা উত্তর দিব কি দিয়ে? বিকজ বা বিকজ অফ দিয়ে। প্রশ্নে যদি হয় থাকে, হয় থাকলে বিকজ বা বিকজ অফ অথবা অ্যাজ দিয়ে অ্যান্সার করা যায়। হোয়াই ইজ অ্যাডোলেসেন্ট ইম্পর্টেন্ট? অ্যাডোলেসেন্স ইম্পর্টেন্ট কেন? বয়স গুরুত্বপূর্ণ। তো এখানে আর কোনো ভার্ব নাই, তো এখানে হয় আর ইজ এর পরে কি আছে? অ্যাডোলেসেন্স। তারপরে অক্সিলারি ভার্ব কে? ইজ। তাহলে হয় ইজ, হয় ইজ। গাইস একটা সেকেন্ড, আমার একটা ফোন আসছে। ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যালো ভাইয়া। জি ভাই, আসসালামু আলাইকুম। হ্যালো, দেখো। সো এরপরে হোয়াই ইজ অ্যাডোলেসেন্স ইম্পর্টেন্ট? কেন বয়স সন্ধিকাল গুরুত্বপূর্ণ? হোয়াই ইজ অ্যাডোলেসেন্স ইম্পর্টেন্ট? এখন এইখানে ইজ আছে আর হোয়াই আছে, তাহলে এরপরে যে আছে সাবজেক্ট অ্যাডোলেসেন্স, তারপরে অক্সিলারি ভার্বটা আমরা বসালাম ইজ ইম্পর্টেন্ট। অ্যাডোলেসেন্স ইজ ইম্পর্টেন্ট ড্যাশ। বয়স সন্ধিকাল গুরুত্বপূর্ণ। এখন হোয়াই দিয়ে প্রশ্ন করছে, হোয়াই দিয়ে। হোয়াই দিয়ে প্রশ্ন করলে কি দিয়ে অ্যান্সার করা যায় বলো তো? হয় দিয়ে প্রশ্ন করলে বিকজ, বিকজ অফ বা অ্যাজ দিয়ে অ্যান্সার করলে বেস্ট হয়। যেমন হয় ইজ অ্যাডোলেসেন্ট ইম্পর্টেন্ট, তুমি অ্যান্সার করলা যে অ্যাডোলেসেন্স ইজ ইম্পর্টেন্ট বিকজ, কারণ, অথবা অ্যাজ ইট শেপস দ্য বিহেভিয়ার। বয়স সন্ধিকাল গুরুত্বপূর্ণ কারণ বয়স সন্ধিকাল আকৃতি দিয়ে যায় দ্য বিহেভিয়ার এন্ড লাইফস্টাইল অফ ইয়াং পিপল। একজন তরুণের তার আচার আচরণ কেমন হবে, তার লাইফস্টাইল কেমন হবে, সেটা তার বয়স সন্ধিকাল দেখলেই বোঝা যায়। The future of a young person's life, একটা তরুণ ব্যক্তির ভবিষ্যৎ is formed, গঠিত হয় during this period, এই টাইমে বয়স সন্ধিকালেই তার ভবিষ্যৎটা একটা আকৃতি গঠিত হয়ে যায় যে সে ভবিষ্যতে কি করতে যাচ্ছে। এই জন্য বয়স সন্ধিকাল অনেক গুরুত্বপূর্ণ। এখন এইখানে হয় দিয়ে প্রশ্ন করছে, কি দিয়ে? হয় দিয়ে। তাই আমরা অ্যান্সার করলাম কি? বিকজ বা বিকজ অফ বা অ্যাজ দিয়ে। তো এইভাবে তোমরা হয় দিয়ে প্রশ্ন যদি পাও ডাইরেক্ট বিকজ অ্যান্সার করে দিবা। হয় উড এ ভিজিটর ভিজিট কুয়াকাটা? কেন একজন ভিজিটর কুয়াকাটা ভিজিট করবে? আসলে আরেকটা এই প্রশ্নটা দেখি, এখানে সাবজেক্ট কে?
হয় আর উড, ডব্লিউ অর্ডার মোডালের পরে কি আছে এ ভিজিটর, তারপরে কি আছে ভিজিট, ভিজিট হচ্ছে মেইন ভার্ব, ভিজিট হচ্ছে মেইন ভার্ব, যে একজন ভিজিটর কেন কুয়াকাটা ভিজিট করবে। তাহলে এবার আমরা সাবজেক্ট আছে এ ভিজিটর, এই ভিজিটর বসাইলাম, অক্সিলারি ভার্ব কি আছে উড, উডটাকে আমরা বসাইলাম, তাহলে এ ভিজিটর উড, বাকিটুকু বসাও ভিজিট কুয়াকাটা, ভিজিট কুয়াকাটা, তাহলে এ ভিজিটর উড ভিজিট কুয়াকাটা বিকজ, কারণ ইট ইজ ওয়ান অফ দ্য ইউনিক স্পট, এটা একটা অদ্বিতীয় জায়গা, হুইচ অ্যালাউজ দ্য ভিজিটর ড্যাশ ড্যাশ ড্যাশ। এইগুলা সব প্রশ্নর উত্তর প্যাসেজে দেয়া আছে, এগুলো পুরোটা প্যাসেজ থেকে আনা, শুধু এইটুক তোমরা ঠিক করতে পারলে বাকিটুকু 100% কারেক্ট করতে পারবা, ঠিক আছে। ওকে, এরপরে আসো আমরা যদি সামনের দিকে আগাই ভাইয়া পুরা, তোমাদেরকে যদি হাউ দ্বারা প্রশ্ন করা হয়, কি দ্বারা, হাউ দ্বারা, হাউ দ্বারা প্রশ্ন, আমরা কালকে থেকে প্যাসেজ পড়বো, নেক্সট ক্লাস, কালকে তো না নেক্সট ক্লাসে আমরা প্যাসেজ পড়বো। প্রশ্ন হাউ থাকলে বাই বা বাই প্লাস ভার্বের সাথে আইনজি আবার অ্যাজ দিয়ে আনসার করা যায়। প্রশ্ন যদি হাউ থাকে, তোমাকে যদি হাউ দ্বারা প্রশ্ন করা হয় তাহলে বাই বাই প্লাস ভার্বের সাথে আইনজি বা অ্যাজ দিয়ে আনসার করা যায়। যেমন হাউ আর মিস্টিক্যাল সংস কম্পোজড অফ, এখন হাউ আছে ডব্লিউএস আর আছে অক্সিলারি, মিস্টিক্যাল সংস কি সাবজেক্ট, আর কম্পোজড অফ, কম্পোজড কি ভার্ব, কম্পোজড কি ভার্ব, তাহলে এর মাঝখানে এই আর আর কম্পোজড এর মাঝখানে যে আছে সে সাবজেক্ট, তাহলে মিস্টিক্যাল সংস, অক্সিলারি ভার্ব আর আছে সেই আরটা তুমি বসাও, মিস্টিক্যাল সংস আর, মিস্টিক্যাল সংস আর, এবার কম্পোজড অফ বসাও, বাকিটুকু বসাও, মিস্টিক্যাল সংস আর কম্পোজড অফ। এখন হাউ দ্বারা প্রশ্ন করছিল, হাউ, হাউ দ্বারা প্রশ্ন করলে বাই বা বাই প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে আনসার করা যায়। The mystical songs are composed of by using the metaphors of rivers and boats. নদী এবং নৌকার উপমা ব্যবহার করে রচিত হয় এই গান। তাহলে কি দাঁড়ালো ভাইয়া পুরা দেখো, মিস্টিক্যাল সং সাবজেক্ট নিলাম, আর আছে আর বসালাম, কম্পোজড অফ রচিত হয় বাই ইউজিং দ্য মেটাফোর্স অফ রিভার্স এন্ড বোটস, নদী এবং নৌকার উপমা ব্যবহার করে রচিত হয় এই রহস্যময় গান। হাউ ইজ দ্য রিভার বুড়িগঙ্গা পলিউটেড, কিভাবে বুড়িগঙ্গা নদী দূষিত হয়েছে, হাউ দ্বারা প্রশ্ন করছে। এখন এখানে সাবজেক্টকে দেখি, এবার তোমরা বলো তো এখানে সাবজেক্টকে, ভাইয়া প্যাসেজ দিয়ে দেখান। ওকে, প্যাসেজও দিব, তোমরা একটু কমেন্ট তো পুরা পার্সোনাল কনভারসেশন স্টার্ট করে দিছো তোমরা কমেন্টে। দেখো হাউ ইজ দ্য রিভার বুড়িগঙ্গা পলিউটেড, এরপরের দিন কমেন্ট স্টপ করে দিব। হাউ আর ইজ এরপরে মেইন ভার্ব কে পলিউটেড, তাহলে এর মাঝখানে যা আছে সে সাবজেক্ট, তাহলে দা রিভার বুড়িগঙ্গা, দা রিভার বুড়িগঙ্গা। এবার ইজ আছে, ইজ আমরা বসাবো, ইজ বাকিটুক বসালাম পলিউটেড, দা রিভার বুড়িগঙ্গা ইজ পলিউটেড বাই ডিসচার্জিং থাউজেন্ডস অফ টনস অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, হাজার হাজার টন শিল্প ময়লা, ঢাকা সিটির সলিড ময়লা, ট্যানারির চামড়াজাত শিল্পের টক্সিক ওয়েস্ট বিষাক্ত ময়লা ইনটু দা রিভার এই নদীর মধ্যে। ওকে, ওকে, ইট হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য মোস্ট পলিউটেড রিভার ইন দ্য কান্ট্রি, এটা বর্তমানে দেশের সবচেয়ে দূষিত নদী। তো এইভাবে দূষিত হচ্ছে, মানে হাজার হাজার টন ময়লা বুড়িগঙ্গায় ফেলায়, সেই সম্রাট জাহাঙ্গীরের আমলের সেই বুড়িগঙ্গা আর এখনকার বুড়িগঙ্গা ভাই আকাশ আর পাতাল, আকাশ আর পাতাল পার্থক্য, ঠিক আছে। ওকে, এরপরে আসো ক্লাস শেষের দিকে, আমি নেক্সট একটু দেখাই। হোয়েন থাকলে হোয়েন দিয়ে অ্যান্সার করা যায়, প্রশ্ন যদি হোয়েন থাকে হোয়েন দিয়ে তোমরা পেয়ে যাবে। হোয়েন ডু উই রান ইনটু ডিফিকাল্টিস, ডু দিয়ে প্রশ্ন করছে, সো মেইন ভার্বের কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই। তো উই রান ইনটু ডিফিকাল্টিস হোয়েন, যখন উই আর আস্কড টু ডিফাইন বিউটি, যখন আমাদেরকে বলা হয় যে সৌন্দর্যকে ডিফাইন করো, সৌন্দর্যকে সংজ্ঞায়িত করো, তখন আমরা জটিলতার মধ্যে পড়ে যাই। সৌন্দর্যের কোনো সংজ্ঞা নাই, জানো? হোয়াট ইজ বিউটি, তোমাদেরকে যদি জিজ্ঞাই সৌন্দর্য কি, তোমরা বলো ভাইয়া আমাদের চোখে যা ভালো লাগে তাই তো সৌন্দর্য। না, এটা রং অ্যান্সার। আমাদের চোখে যা ভালো লাগে তাই সৌন্দর্য না, সৌন্দর্যের একটা সংজ্ঞা আছে। অড অন এ গ্রেসিয়ান আর্ন নামে একটা বই আছে, ODE অন এ গ্রেসিয়ান আর্ন, এই বইতে একটা সংজ্ঞা আছে যে ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ, যা সত্য এই জগতে তাই সুন্দর, যা সুন্দর তাই সত্য। এগুলা প্যাসেজ আছে তোমাদের হোয়াট ইজ বিউটি সেই প্যাসেজের মধ্যে পড়াবানি, এখন আর ডিসকাস না করি। তো হোয়েন থাকলে হোয়েন দিয়েই অ্যান্সার করা যায়। আচ্ছা, সো এরপরে আর কিছু নাই, এই হচ্ছে বিষয়টা। টোটাল শর্ট কোয়েশ্চেন অ্যান্সার এইভাবে করা যায়। হয় থাকলে বিকজ, বিকজ অফ বা অ্যাজ দিয়ে অ্যান্সার করা যায়। হাউ থাকলে বাই বা বাই প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে অ্যান্সার করা যায়। আর বাদ বাকি সমস্ত কিছু তোমাদেরকে বললাম যে কি কিভাবে তোমরা অ্যান্সার করতে পারো। ডু থাকলে কি, ডাস থাকলে কি, ডিড থাকলে কি, অ্যামিজার থাকলে কি, অজার থাকলে কি, A to Z পুরোটা। তো এই লেকচার শিট তোমরা আজকে পেয়ে যাবে ক্লাসের পরে। আচ্ছা, এখন বলো নেক্সট ক্লাসে কি ফ্লোচার্ট শিখবা নাকি ডাইরেক্ট প্যাসেজেই চলে যাবো? বলো, ফ্লোচার্টে 10 মার্কস,
একটা ক্লাস করলে তোমরা এখানে যত বড় দুর্বল স্টুডেন্ট হও, তুমি যত বড় দুর্বল স্টুডেন্ট হও, তোমাকে যদি আমি ফ্লোচার্ট পড়াই তুমি 10 এ 10ই পাবা ফ্লোচার্টে, তাতে তুমি যত দুর্বল স্টুডেন্ট হও কোনো সমস্যা নেই। এখন ফ্লোচার্টে যাইতে চাচ্ছ নাকি হচ্ছে যে ডাইরেক্ট প্যাসেজ পড়াবো নেক্সট ক্লাস? বলো তোমাদেরটা আমি একটু শুনি। প্যাসেজ 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 লিখেছো অনেকে, দেখি আমি একটু তোমাদের বোর্ডটা দেখে আসি। একবার দেখছি আরেকবার দেখে আসি। তোমাদের বোর্ড কিসে দিছো তোমরা? ওকে, এমসিকিউ ওপেন এন্ডেড, ফ্লো চার্ট কি দিছো? প্যাসেজ। ওকে, সো নেক্সট দিন আমরা প্যাসেজেই যাব, ঠিক আছে বাচ্চারা? নেক্সট দিন আমরা প্যাসেজেই যাব, প্যাসেজ প্যাসেজ প্যাসেজ, নেক্সট দিন প্যাসেজ, আর কোনো কথা নাই, ঠিক আছে? ওকে বাচ্চারা, নেক্সট দিন আমরা প্যাসেজ। ওকে, হ্যাঁ প্যাসেজ চাইছো অনেকে, সো নেক্সট দিন আমরা দুইটা প্যাসেজ পড়বো। নেক্সট দিন আমরা দুইটা প্যাসেজ পড়বো, দুইটা। এখন যেহেতু প্যাসেজ পড়বো তাহলে আমার মনে হয় ক্লাসটা জুমে নিলে ভালো হয়। নেক্সট ক্লাস যেহেতু প্যাসেজ পড়বো, জুমে হলে বেটার হইতো। নেক্সট ক্লাসটা তোমরা কিসে চাও? জুমে হলে, যেহেতু তোমাদের প্যাসেজ পড়ার আর্জেন্সি আছে, সেহেতু ক্লাসটা যদি জুমে হয়, জুমে দুইটা প্যাসেজ কমপ্লিট করা যায়। জুমে দুইটা প্যাসেজ ভালোভাবে কমপ্লিট করা যায়, এমসিকিউ শর্ট কোশ্চেন সহ। আর স্মার্ট বোর্ডে একটা করা যায়, স্মার্ট বোর্ডে সময় বেশি লাগে, ঠিক আছে? স্মার্ট বোর্ডে বা ফেসবুক লাইভে করলে একটা প্যাসেজ করা যায়, যেহেতু এটা বড় প্যাসেজ। এখন তোমরা কোনটা চাচ্ছ একটু কমেন্টে জানাও, জুমে চাচ্ছ নাকি লাইভে চাচ্ছ? জুমে যদি হয় তাহলে আমি দুইটা প্যাসেজ কমপ্লিট করতে পারবো এমসিকিউ শর্ট কোশ্চেন সহ। তাহলে জুমে নেই ভাইয়া, একটা ক্লাস একটু তোমরা জুমে করে দেখো। আর জুমে কিভাবে করবা সেটা নিয়ম কানুন আমি দেখাই দিচ্ছি। জুমে একদিনে দুইটা প্যাসেজ কমপ্লিট, 2 দিনে 4টা, 3 দিনে 6টা, বুঝতে পারছো? তো জুমে দুইটা করে ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে। ক্লিয়ার? জুমে দুটো করে ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে। জুমে 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 লিখেছে সবাই। ওকে ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস আমরা জুমে করব। ওকে ভাইয়া পুরা, আই লাভ ইউ অল। নেক্সট ক্লাস আমরা জুমে করব, আবার ফ্লো চার্টেরটা আমরা স্মার্ট বোর্ডে করব, লাইভে করব। ফ্লো চার্টেরটা আবার আমরা লাইভে করব। তাহলে নেক্সট ক্লাস জুমে হচ্ছে অবভিয়াসলি জুম। হাসান রেখছে ভাই অবভিয়াসলি জুম, থ্যাংক ইউ সো মাচ। তাহলে নেক্সট ক্লাস পরশুদিন হচ্ছে কিসে? জুমে। তাহলে আমি বলে দিই, দেখো নেক্সট দিন, নেক্সট ক্লাস, সবাই খেয়াল করো, নেক্সট ক্লাস প্ল্যাটফর্ম অন জুম কিসে হবে? জুম অ্যাপে হবে। দুইটা প্যাসেজ উইথ এমসিকিউ এন্ড শর্ট কোয়েশ্চেন্স, ঠিক আছে? এমসিকিউ এন্ড শর্ট কোয়েশ্চেন্স। ক্লিয়ার সবাই? নেক্সট ক্লাস অন জুম, দুইটা প্যাসেজ উইথ এমসিকিউ এন্ড শর্ট কোয়েশ্চেন। ওকে, জুমে কিভাবে ক্লাস করব ওগুলো আমি ডিটেইলস ভিডিও দিয়ে দিব। জুমে কিভাবে ক্লাস করবা সেই ডিটেইলস ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ক্লাস কেমন লাগলো বলো? ক্লাস কেমন লাগলো কমেন্টে জানাও তোমাদের কাছে ক্লাস কেমন লাগলো। নেক্সট দিন ফ্লো চার্ট পড়াবো, ফ্লো চার্টে 10 এ 10, একও কম না, ডাইরেক্ট 10 এ 10 পাবা তুমি ফ্লো চার্টে, ঠিক আছে? জুমে তো আমার অ্যাকাউন্ট নাই, জুমে কিচ্ছু লাগবে না তোমার অ্যাকাউন্টের দ্বারা, জুমে তোমার কিচ্ছু লাগবে না, তোমার ফেসবুক আইডি না থাকলেও সমস্যা নাই। জুমে তোমাদের কিচ্ছু লাগবে না, ফেসবুক আইডি টাইডি কিচ্ছু লাগবে না তোমাদের। ক্লিয়ার? ক্লাস কেমন লাগলো তোমাদের কাছে? আলহামদুলিল্লাহ ভাইয়া, এ আর রাজলিক্স আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। কোশ্চেন অ্যান্সার করার টেকনিক যদি বুঝাইতে পারি তাহলে আমি সফল, আজকে যদি তোমাদের এই জিনিসটা বুঝাইতে পারি। হ্যাঁ নেক্সট দিন আমরা প্যাসেজ পড়বো। সজিবুল ইসলাম আলহামদুলিল্লাহ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো ভাইয়া, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। ওকে শুক্রিয়া, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে সবাই, লাভ ইউ, টেক কেয়ার, বাই বাই। ও একটা জিনিস, তোমাদের ফ্রেন্ডরা যারা এখনো ভর্তি হও নাই বলবা যে নেক্সট দিন থেকে আমাদের প্যাসেজ শুরু হবে। যারা এখনো শুরু করো নাই, তোমাদের ফ্রেন্ডরা যারা এখনো ভর্তি হয় নাই তাদেরকে দ্রুত বলবে আমাদের প্যাসেজ শুরুর আগে যেন ভর্তি হয়ে যায়, ঠিক আছে? তোমাদের ফ্রেন্ডরা যারা এখনো ভর্তি হয় নাই তাদেরকে বললে তারা যেন দ্রুত সবাই ভর্তি হয়ে যায়, কারণ নেক্সট দিন থেকে আমাদের প্যাসেজে গেলে দ্রুত করে কিন্তু সব আগায় যাবে, ঠিক আছে? পিডিএফ দিয়ে দিচ্ছি, সবকিছু দিয়ে দিচ্ছি। লাভ ইউ অল, টেক কেয়ার, বাই, আসসালামু আলাইকুম।